হ্যাঁ করে দিন। আচ্ছা এটা ততক্ষণ অন হোক, আমরা কনসেপ্টটা বুঝি। ঠিক আছে, আমরা আগের দিন যেটা বুঝেছিলাম এন্টারপ্রাইজ স্ট্রাকচার সম্বন্ধে একটা আইডিয়া হয়েছিল। সেখানে এন্টারপ্রাইজ স্ট্রাকচারের মধ্যে দেখেছিলাম যে যেখানে টপ লেভেল ইউনিট হিসেবে ক্লায়েন্ট রয়েছে এবং তার সঙ্গে আমাদের আলটিমেটলি কোম্পানি, কোম্পানি কোড এবং বিজনেস এরিয়া, কোম্পানির সঙ্গে কোম্পানি কোডের অ্যাসাইনমেন্ট, এই সমস্ত ডেফিনেশনগুলো আমরা বুঝেছিলাম, রাইট? তো আজকে আমরা যেটা বুঝতে যাব সেটা হচ্ছে ফিসকাল ইয়ার। ঠিক আছে, ফিসকাল ইয়ার মানে হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার বলতে আমরা কি বুঝি, ফিনান্সিয়াল ইয়ার ক রকমের হয়, ফিনান্সিয়াল ইয়ার জিনিসটা কি, এসএপিতে ফিনান্সিয়াল ইয়ার কীরকমভাবে মেনটেন হয়, আমরা ইন ডিটেলসে বুঝবো, রাইট? এবার ধরুন ফিনান্সিয়াল ইয়ার ফার্স্ট অফ অল হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। আপনি আমাকে বলুন যে ফিনান্সিয়াল ইয়ার যেটা আপনি করছেন যে কাকে বলে ফিনান্সিয়াল ইয়ার, এটাকে ফার্স্ট বলুন। ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে অ্যাকচুয়ালি মানে কোনো কোম্পানিতে যে একটা ইয়ার মেনটেন করা হয় মানে ফিনান্সিয়াল ইয়ার হিসেবে, যেটা 11-12 মানে 1 এপ্রিল টু 31 মার্চ। দেখুন আমি একটা কথা বলি, এসএপিতে যখন কাউকে কোনো অ্যান্সার দিতে হবে না, এটা একদম শুনে নিন। এই যে কথাটা আপনি বললেন, আচ্ছা আপনাকে আমি ফিনান্সিয়ালের কথাটা জিজ্ঞেস করেছি, আপনি কিন্তু ফিনান্সিয়াল ইয়ার কথাটাই মেনশন করে উত্তরে, তাহলে কি অ্যান্সারটা মিললো? হলো না। আমি তো ফিনান্সিয়াল ইয়ারটা জিজ্ঞেস করেছি। এসএপিতে কিন্তু যখন অ্যান্সার দিই আমরা একদম মানে ডে ফার্স্ট থেকে শুরু করুন, প্রপার অ্যান্সার প্রপার জিনিসের। ঠিক আছে, ফিনান্সিয়ালি আপনি আমাকে বললেন তো, এবার আমি আপনাকে অ্যান্সারটা বলছি, এবার আপনি শুনুন। যে কোনো কোম্পানি তার যে বিজনেস অ্যাক্টিভিটিসটা যে ইয়ারে করে, রানিং ইয়ারে, সেই ইয়ারটাকে বলা হয় ফিনান্সিয়াল ইয়ার। কারেন্ট ইয়ারে যে বিজনেস অ্যাক্টিভিটিসটা করছে সেই কারেন্ট ইয়ারটা হচ্ছে তার কাছে ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি হ্যাঁ অ্যাকচুয়ালি বিজনেস অ্যাক্টিভিটিসটা বলতে হবে না, যে আমি যেখানে আপনার বিজনেস অ্যাক্টিভিটিস যেটা রানিং থাকছে, কারেন্ট থাকছে, অ্যাট প্রেজেন্ট যে বিজনেস অ্যাক্টিভিটিস থাকছে, এইটা আপনাকে আইডেন্টিফাই করাতে হবে না, তবে তো গিয়ে আলটিমেট অ্যান্সারটা দাঁড়াবে। ঠিক আছে, তো এই ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে ক রকমের হয়, এটা হচ্ছে বড় প্রশ্ন। এটা স্ক্রিনটাকে বড় করে দিন। ফিনান্সিয়াল ইয়ার ক রকমের হয়, এই বাঁ দিকে এটাকে লাইব্রেরিটাকে কেটে দিন, কোনো লাগবে না। তো ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে ক রকমের হয় বলুন। ফিনান্সিয়াল ইয়ার একটা হয় ফিনান্সিয়াল হয় এপ্রিল টু মার্চ একটা, আর একটা ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী হয়। অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিন্তু এটাও পুরো হলো না, এটা 99% লোক এই অ্যান্সারটাই দেয়। একটা এর 50% ঠিক হয়েছে। ফিনান্সিয়াল ইয়ার একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, আর একটা হচ্ছে নন ক্যালেন্ডার ইয়ার। দেখুন এপ্রিল টু মার্চ হবে কী করে আপনি কনফার্ম হবেন? আপনি যদি ইউএইতে যান তাহলে সেখানে হচ্ছে অক্টোবর টু সেপ্টেম্বর, ইউকেতে গেলে সেখানে জুলাই টু জুন। এটা আমাদের ইন্ডিয়ান ফিনান্সিয়াল ইয়ার তাহলে এইভাবে আপনাকে মেনটেন কিন্তু করা হয়। আলটিমেটলি আপনি তাহলে ইন্ডিয়ান কথাটা বলেননি। ঠিক আছে, হ্যাঁ ওটাই হবে। বলেননি। আচ্ছা, যখন ফিনান্সিয়ালি এখন কেউ যখন জিজ্ঞেস করবে তখন ইন্ডিয়ান কথাটা বলে কোনো আলটিমেটলি বিভ্রাট করে লাভ নেই, তখন কিন্তু উল্টে আপনি চাপে পড়ে যাবেন। তখন আপনাকে বলবো তাহলে আপনি জানেন ইউএতে কি, অস্ট্রেলিয়াতে কি, এটা ওই জন্য এসএপিতে যখন ইন্টারভিউতে কেন মানুষ সাকসেস হতে পারে না, ঠিক এই একটাই কারণ। আপনি 100বার ফিনান্সিয়াল ইয়ার তৈরি কোনো কোনো ইমপ্লিকেশান নেই, আপনাকে যখন জিজ্ঞেস করবে ওভার দ্য ফোন আপনি বলতে না পারলে আপনার চাকরি হবে না, তখন আপনি বুঝতে পারছেন আপনি সব জানেন, সমস্ত কিছু বুঝতে পারছেন, কিন্তু শুধুমাত্র প্রেজেন্টেশন না করার জন্য কেন চাকরিটা না হচ্ছে না? প্রেজেন্টেশনটাই, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটার জন্য আলটিমেটলি কি হচ্ছে যে আপনাকে যেটা জানতে হবে যে ফিনান্সিয়াল আর করকম হয়, ফিনান্সিয়াল হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ক্যালেন্ডার, একটা হচ্ছে নন ক্যালেন্ডার। নন ক্যালেন্ডার। ক্যালেন্ডার কাকে বলে? এটা খুব সহজ অ্যান্সার, জানুয়ারি টু ডিসেম্বর জানুয়ারি টু যে ডিসেম্বর। ফিসকাল ইয়ার ক্যালেন্ডার হয়, যেটা হয় সেটা হচ্ছে ক্যালেন্ডার ফিসকাল ইয়ার। তাহলে ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসবে, নন ক্যালেন্ডার কাকে বলে? যেটা ক্যালেন্ডার নয় সেটাই নন ক্যালেন্ডার। হ্যাঁ আপনি হিসাব করে দেখে নিন, ক্যালেন্ডারের একটাই হয় আর বাকি সব নন ক্যালেন্ডার। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ফিচার্স, বেসিক ডিফারেন্স, বেসিক ইউনিক বা বেসিক কি বলবো, ইউনিকনেস যাই বলুন না কেন, ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে এর ডিফারেন্সটা কী আছে? আপনার কী নাম বলবো ওটাকে, নন ক্যালেন্ডারের। ক্যালেন্ডার ইয়ার যে ইয়ারে শুরু হয় সেই ইয়ারই শেষ হয়ে যায়, বাট নন ক্যালেন্ডার ইয়ারের স্পেশাল ফিচার হচ্ছে ওইটা যে ইয়ারে শুরু হয় ওটা তার পরের ইয়ারে গিয়ে শেষ হয়, এটা হচ্ছে মেন হ্যাঁ। ফিচার্স।
ক্যালেন্ডার ইয়ার যে ইয়ারে শুরু হয় তার পরের ইয়ারে গিয়ে শেষ হয়। নেক্সট ইয়ারে গিয়ে শেষ হয়। মানে দুটো ইয়ারের কম্বিনেশনে তৈরি হয় ক্যালেন্ডার ইয়ার, আর একটা ইয়ারের কম্বিনেশন হচ্ছে, সরি, দুটো ইয়ারের কম্বিনেশন হচ্ছে নন ক্যালেন্ডার ইয়ার, একটা ইয়ারের কম্বিনেশন হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। তো ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে নন ক্যালেন্ডার ইয়ার অনেক রকম টাইপের হতে পারে। জুলাই টু জুন হতে পারে, অক্টোবর টু সেপ্টেম্বর হতে পারে, ডিসেম্বর টু জানুয়ারি হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, সরি, ডিসেম্বর টু নভেম্বর হতে পারে, জানুয়ারি টু ডিসেম্বর হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এটা ফিনান্সিয়াল ইয়ার মানে যে যেরকম যে দেশে যেরকম যে দেশে ফিনান্সিয়াল মেনটেন করা হয়। যেরকমভাবে মেনটেন করা হয়, যে দেশে যেরকমভাবে সব কিছু করা হয়, তার উপর বেস করে এই জিনিসটা হয়। ঠিক আছে, হ্যাঁ মানে তো বেসিক্যালি এখন সেই এখন দেশের এখন হ্যাঁ, অনুযায়ী। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি এখন জিজ্ঞেস করা হয় যে আলটিমেটলি এই যে ফিনান্সিয়াল ইয়ার বলছি, এই ফিনান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের কি জানতে হবে? ফিনান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে আমরা ক্যালেন্ডার ইয়ার হলে কীভাবে মেনটেন করব, আর নন হুম ক্যালেন্ডার ইয়ারে হলে কীভাবে মেনটেন করব। ক্যালেন্ডার ইয়ার হলে হুম। এসএপিতে সাধারণত মেনটেন করা হয় যে ক্যালেন্ডার ইয়ারটা। ঠিক আছে, আচ্ছা। এসএপিতে ক্যালেন্ডার ইয়ারটা, কারণ দেখুন সবসময় তো জানবেন একটাকে ফিক্সড ধরে চলতে হয়, একটাকে ফিক্স ধরে হুম আপনাকে চলতে হবে। হুম। ঠিক আছে, একটাকে ফিক্স ধরে চলতে হবে, নাহলে আপনি পারবেন না। সেইটাকে খুঁটি করে রেখে দিতে হবে, তারপর সেখান থেকে যার যেরকম চেঞ্জেস চেঞ্জ করে নেবে, মডিফাই করা যাবে। মডিফাই করে নেবে। ঠিক আছে, হুম হুম। তো সেই জন্যে এই এই যে ক্ষেত্রে বলছে যে ফিনান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে আর আপনার যেটা লাগে যে বেসিক্যালি আমাদের মেন যেটা বিশেষত্ব হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারের সঙ্গে এই ফিনান্সিয়াল ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে নন ক্যালেন্ডার ইয়ারের যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ার একটা ইয়ারই, ক্যালেন্ডার ইয়ার একটা ইয়ারই শুরু, একটা ইয়ার শেষ। তো আপনাকে যখন আপনি একটা, ওরা যখন স্ট্রাকচার বানাবে, এসএপি প্রোগ্রাম করবে, ও কী করে বুঝবে আপনি কোনটা ফলো করবেন? ও জানে সেটাই। কার কোনটা হবে? তাহলে ওকে তো অতগুলো বানাতে হয়। ঠিক আছে, তো অতগুলো বানানোর থেকে সব থেকে ভালো একটা ইউনিক বানিয়ে রাখা, যেটাকে আলটিমেটলি সবাই ফলো করবে। যার যার মনে হবে ওইখান থেকে চেঞ্জ করে নেওয়া, চেঞ্জ করে নেবে। ঠিক আছে, একটা তাহলে ওভারঅল স্ট্যান্ডার্ড, ভাবে জানতে যেমন পারবো। ধরুন আমরা যখন ওই যে রেডিমেড প্যান্ট কিনি, ঠিক আছে, রেডিমেড প্যান্ট হুম কেনার সময়তে 90% সময়তে দেখা যায় দুটো জিনিসের প্রবলেম হয়। একটা হচ্ছে আপনার ঝুলটা, ওটা তো স্ট্যান্ডার্ড থাকে, হুম বেসিক্যালি কোমরের মাপ দিয়ে তো প্যান্ট হয়। ঠিক আছে, এবার আপনি যখন কোমরের হুম মাপ দিয়ে কিনলেন, কারোর 32, কারোর 34, যাই হোক যার যেমন থাকলো। ঠিক আছে, হুম এবার আপনি যখন নিয়ে কিন্তু দেখলেন ঝুলটা অনেকটা লম্বা হয়ে গেছে। ঠিক আছে, তখন আপনি কি করলেন, হুম দোকানে নিয়ে গেলেন, দোকানে গিয়ে দোকানকে বললেন, তখন সে আপনার সাইজ করে নিচ থেকে পোর্শনটা বাদ দিয়ে ঠিক করে সেলাই করে রেডি করে দিল। ঠিক আছে, হুম তাহলে ওই যে ঝুলের ও তো আপনাকে ওইটা স্ট্যান্ডার্ড, ও তো জানে না কে কত লম্বা, হুম ওটার মাপ কার ওপর হয়, একটা জিনিসের ফিক্সড হয়, একটা মানুষ কতটা মোটা কতটা রোগা, তার উপর বেস করে একটা মাপ তৈরি হয়। কে কতটা লম্বা কতটা বেটে সেইরকমভাবে দুটো দুটো মাপ কোনোদিন হতে পারে না। ওই স্ট্যান্ডার্ড ও একটা হুম করেছে যে শরীরের লেন্থের ওপর বেস করে সে একটা তৈরি করেছে। আর লম্বার দিকটা সবার ক্ষেত্রে একই রেখেছে, যে লম্বা তার কাছে কাটাতে হবে না, যে শর্ট ফিগার তাকে কাটাতে হবে। ঠিক আছে, যেরকমভাবে করে নেবে। তো এখানেও ঠিক তাই, আলটিমেটলি কি হচ্ছে, যখন আপনি এই জায়গাতে গিয়ে একটা পার্টিকুলার ফিনান্সিয়ারে ঢুকছেন, তো আপনাকে ক্যালেন্ডার ইয়ারটা দেখছেন, এসএপি ক্যালেন্ডার ইয়ারটাকে স্ট্যান্ডার্ড করে দিয়েছে। ঠিক আছে, এবার আপনি যখন নতুন ক্যালেন্ডার ইয়ার হবে আপনার এপ্রিল টু মার্চ, তাহলে দুটো ইয়ারের কম্বিনেশন হলো, কিন্তু আপনি বলতে পারবেন না এপ্রিল টু মার্চ, কারণ কি এসএপি ক্যালেন্ডার ইয়ারটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে। তাহলে আপনাকে কি বলতে হবে, 2020, নট 2021। ক্যালেন্ডার ইয়ার বা নন ক্যালেন্ডার ইয়ার যাই হোক না কেন, ইয়ার সবসময় একটাই থাকবে। নন ক্যালেন্ডার ইয়ারের ক্ষেত্রে শুধু শুরুর ইয়ারটাই বলতে হবে। এবার আপনাকে জিজ্ঞেস করবে, তো আপনার ফিনান্সিয়াল ইয়ার কি? আপনি বলেন আমাদের তো 2020। এপ্রিল টু মার্চ। কি কি চলছে ফিনান্সিয়াল, 2020? তাহলে দেখুন 2020 চলছে, আর যাদের ক্যালেন্ডার ইয়ার তাদেরকে জিজ্ঞেস করতে হবে 2021 চলছে, তাহলে আপনি কিন্তু বুঝে গেলেন ওর কিন্তু ক্যালেন্ডার ইয়ার ফলো করছে। আর নন ক্যালেন্ডারের ক্ষেত্রে কিন্তু 2021 এখনো স্টার্ট হয়নি, 2021 করতে জানুয়ারি টু ডিসেম্বর, হয়তো খুব রেয়ার হতে পারে, হুম খুব রেয়ার লোকেদের জানুয়ারি টু ডিসেম্বর হয়, খুব রেয়ার লোকেদের হয়। সরি, জানুয়ারি বলছি, জানুয়ারি টু ডিসেম্বর হয়তো আপনার এই হয়ে গেল, ক্যালেন্ডার ইয়ার হয়ে গেল। ফেব্রুয়ারি টু জানুয়ারি, ক্যালেন্ডারি। ফেব্রুয়ারি টু জানুয়ারি এটা খুব রেয়ার কান্ট্রি, আমার হয় কিনা আমি নিজে আমি আমি কোনোদিন শুনিনি। ঠিক আছে, ফেব্রুয়ারি টু জানুয়ারি কোনো কান্ট্রি হয় কিনা আমার জানা নেই।
ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা হবে না। তখন আপনাকে কেউ জিজ্ঞেস করে, কেউ বললো হয়তো আমাদের ফিসকাল ইয়ারটা কী চলছে 2020, যখনই আপনি 2020 শুনলেন আজকে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে বা জানুয়ারিতে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে আপনি জিজ্ঞেস তাকে কী করবেন, আপনাদের স্ট্রাকচারটা কী আছে। ও হয়তো বললো জুলাই টু জুন, কি জুন, মার্চ টু এপ্রিল টু মার্চ, মার্চ টু ফেব্রুয়ারি, যার যেরকম আছে। আমি কনসেপ্টটা বোঝাতে পারলাম? হ্যাঁ, এটা ক্লিয়ার। একদম ক্লিয়ার। তো এইবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, ক্যালেন্ডার ইয়ার বানানোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বাট নন আচ্ছা। ক্যালেন্ডার ইয়ার বানানোর ক্ষেত্রে একটু প্রবলেম আছে। প্রবলেম বলবো না, একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমাদের জানতে হবে, শিখতে হবে, সিস্টেম। বুঝতে হবে। এইটার জন্যই তো কনসাল্টিং শিখছি, নাহলে তো আমাদের কোনো দরকার ছিল না, ইন্ডিভিজুয়াল শিখতে হয়ে যেত। ঠিক আছে, তো এটাই এটাই হচ্ছে কথা। এইটা সিস্টেমটা কি আছে, এই আজকে সন্ধ্যাবেলা কিন্তু কথা হচ্ছিল এক ভদ্রলোকের সঙ্গে। আমি বলছি এক মিনিট, আমি ভিডিওটা একটু অফ করি। বোঝাতে গেলে আসলে তাকে, দেখুন আপনি তো কিছু সাবজেক্ট শুনে জানেন না, হুম হুম আপনাকে তো পুরো শেখাতে হবে, হুম। ডিটেলসটা হবে। আর ফিসকাল ইয়ারের কনসেপ্ট হচ্ছে সব থেকে ডিফিকাল্ট কনসেপ্ট, টোটালি ফিসকাল ডিফিকাল্ট ইয়ার। কনসেপ্ট হচ্ছে ফিসকাল ইয়ারের কনসেপ্ট। তো সেই কনসেপ্টকে কোনো ফট করে বলে যাওয়া যায়? তো এবার প্রশ্নটা হচ্ছে যে এই যখন আমরা ফিসকাল ইয়ারটা বানাচ্ছি, আমি বলেছি 2020 বলবো। আর দেখুন ব্যাপারটা কী হচ্ছে, হুম। এসএপিতে প্রত্যেকটা মাসকে, সেটা ক্যালেন্ডার হোক আর নন ক্যালেন্ডারই হোক, প্রত্যেকটা এটা এনিডেক্সটা কেটে গেছে, প্রত্যেকটা মাসকে বলা হয় হচ্ছে আপনার এক আচ্ছা এক আচ্ছা। একটা হচ্ছে পিরিয়ড। এটার সঙ্গে কানেক্ট করে দিই। দিয়েছে, পাঠিয়েছি আমি। প্লিজ ওয়েট দেখাচ্ছে, রিমোট সাইড অ্যাকসেপ্ট সেশন আপনার কাছে গেছে কি কানেকশন অ্যাকসেপ্ট? আচ্ছা, ওই জন্য সামনে সামনে এসেছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওইটাই। ঠিক আছে, দাঁড়া। তো যখন আর কি দাঁড়া। আলটিমেটলি এ হয়, মানে আপনার মাঝে মাঝে কেটে যায়, তো অ্যাকসেপ্ট জায়গাটা যাবে, আপনি করে দেবেন। হ্যাঁ তো হ্যাঁ। হ্যাঁ, এবার হ্যাঁ অ্যাকসেপ্ট হচ্ছে। তো এবার হচ্ছে কানেক্ট হয়েছে। হ্যাঁ অ্যাকসেপ্ট হচ্ছে এবার। তো ওয়েটিংয়ে দেখাচ্ছে, ঠিক আছে হয়ে যাবে এবার। তো এবার দেখুন ফিসকাল ইয়ারের ক্ষেত্রে বলছি, যে কোনো, হ্যাঁ হয়ে গেছে, যে কোনো ক্ষেত্রে যখনই আপনি কোনো কাজ করবেন, তখনই সেই পিরিয়ডটাকে, এটাকে বড় করে দিন, এটাকে বলা হয় আপনার পিরিয়ড, প্রত্যেকটা মাসকে বলা হয় পিরিয়ড। ঠিক আছে, যেমন ধরুন আমি একটা কথা বলছি, জানুয়ারি টু ডিসেম্বর যে মাসটা রয়েছে আপনার এসএপিতে ক্যালেন্ডারের ক্ষেত্রে, এখানে জানুয়ারি মাস 1 নম্বর পিরিয়ড, ফেব্রুয়ারি মাস 2 নম্বর পিরিয়ড, এরকম করতে করতে ডিসেম্বর মাস 12 নম্বর পিরিয়ড, কোনো প্রবলেম নেই। একটা বছরের মধ্যে শুরু হলো, একটা বছরের মধ্যে শেষ হয়ে গেল, আমার কোনো প্রবলেম নেই। বাট প্রবলেম কোথায়, যখনই ফিসকাল ইয়ার নন ক্যালেন্ডার হয়ে যাবে, তখন কোয়েশ্চেন চলে আসবে দুটো ইয়ারের, মাল্টিপল ইয়ার। হুম। ভালো করে বুঝুন, জি মাল্টিপল জি। ইয়ার, 2021, 21-22, 19-20 এরম টাইপের। তখন আমাদের কি করতে হবে, এটাই হচ্ছে মেন কাজ। তখন আমাদের যেটা হুম। করতে হবে সেটা হচ্ছে, ধরুন এপ্রিল মাস, আমি একটা বোঝালে আমি সব কটা বুঝে যাবেন। এপ্রিল মাস হ্যাঁ। আপনার হচ্ছে কত নম্বর মাস, মাস হিসাবে ফোর্থ। 4 নম্বর মাস। আর যদি এপ্রিল মাস থেকে ফিসকাল ইয়ার শুরু হয়, তাহলে এপ্রিল মাস কত নম্বর পিরিয়ড হবে, ফার্স্ট পিরিয়ড। 1 নম্বর পিরিয়ড। তাহলে এরম করে মে মাস 5 নম্বর মাস, পিরিয়ড হিসেবে হুম। সেকেন্ড পিরিয়ড। জুন মাস ছ সেকেন্ড। নম্বর মাস, পিরিয়ড হিসেবে 3 নম্বর পিরিয়ড। ঠিক আছে, তো এরম হুম। করে যখন জিনিসটা যাবে, তখন কি হচ্ছে, সেটা কিন্তু ডিসেম্বর মাস অবধি যখন যাবে, ডিসেম্বর মাস 12 নম্বর মাস এবং 9 নম্বর পিরিয়ড, এই অবধি কোনো ঠিক আছে। প্রবলেম নেই। প্রবলেম কোথায়, হুম। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ, মার্চ। কারণ এই তিনটে মাস নতুন বছরের মাস। আমি কিন্তু মুখে বলে দিয়েছি ফিসকাল ইয়ার হচ্ছে 2020, নট 2020-21, রাইট? তাহলে 2020 যখন আচ্ছা। বলেছি, তাহলে এই 2021-এর মাসগুলোকে আমি কি করে অ্যাডজাস্ট করব, কি করে বসাবো, কোথায় রাখবো, কি করে রাখবো? ঠিক আছে, কারণ আমার তো আচ্ছা একটা আচ্ছা। ইয়ার বলবো, এগুলো তো দুটো সেকেন্ড ইয়ারের, এটা সেকেন্ড ইয়ার বলে না, যে কোনো বছরের ক্ষেত্রে এটা সেকেন্ড ইয়ার, যে কোনো বছরের হুম ক্ষেত্রে। ফিসকাল হুম ইয়ার বানানো মানে এই নয় এই 2020-21 বানাচ্ছি, ফিসকাল ইয়ার বানাচ্ছি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, যেটা যে কোনো ইয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, নট ফর পার্টিকুলার ইয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, এটা নেক্সট ইয়ারও একই ফলো হবে, তারপরে ইয়ার সিস্টেম ফলো হবে, এরকম আর কি। তো এবার প্রশ্নটা হচ্ছে, যখন আমি আলটিমেটলি এই ফিসকাল ইয়ারটাকে বানাচ্ছি, ডিসেম্বর মাসে হচ্ছে বলেছি 9 নম্বর পিরিয়ড, 12 নম্বর মাস, জানুয়ারি মাস তাহলে কত হচ্ছে, জানুয়ারি মাস হচ্ছে কত নম্বর পিরিয়ড, জানুয়ারি মাস হচ্ছে 10 নম্বর পিরিয়ড। যখনই আমি বলে দিলাম 10th পিরিয়ড, মেশিন কিন্তু বুঝে গেল 31 ডিসেম্বর যে কোনো একটা ইয়ার হওয়ার পর পরের দিনটা কিন্তু নেক্সট ইয়ারের দিন, ও অটোমেটিক সেটা বুঝে গেল, রাইট? হুম হুম।
আমি 10th পিরিয়ড বলে দিচ্ছি, পিরিয়ড না, আগেরটা 9th পিরিয়ড, ডিসেম্বর 9th পিরিয়ড পড়েছি, জানুয়ারিকে আমি 10th পিরিয়ড বলেছি, মেশিন কিন্তু ঠিক বুঝে যাচ্ছে। ঠিক আছে, এবং তাহলে জানুয়ারি মাসটা কত নম্বর মাস? জানুয়ারি বলুন। জানুয়ারি মাসে কত নম্বর মাস তাহলে হচ্ছে? 3, 9, 10 নম্বর মাস। না, জানুয়ারি মাস হচ্ছে 1 নম্বর, অফিসিয়াল জানুয়ারি মাস 10 নম্বর তো পিরিয়ড। জানুয়ারি মাস না, কে 13 নম্বর বলে কোনো মাস হয় না। জানুয়ারি মাস 1 নম্বর মাস। ক্যালেন্ডারে কত নম্বর মাস আপনার? প্রথম মাস। 13 নম্বর হবে। না, কি করে 13 নম্বর হবে? জানুয়ারি মাস, ফার্স্ট। হ্যাঁ জানুয়ারি মাস 1 নম্বর আচ্ছা মাস। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ডিসেম্বর আবার 12 তারিখে না, বলেছি। না, না, আমি তো জানুয়ারি মাসটা বছরের মধ্যে, জানুয়ারি মাস 1 নম্বর মাস। ফেব্রুয়ারি মাস কত নম্বর মাস? সেকেন্ড। কত নম্বর পিরিয়ড? 11th পিরিয়ড। রাইট। মার্চ কত নম্বর মাস? থার্ড মান্থ, 12th পিরিয়ড। এইবার প্রশ্ন হচ্ছে এই যে 3টে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টে মাস হচ্ছে নতুন বছরের পিরিয়ড। আমি কিন্তু নতুন বছরে বলতে পারবো না। ঠিক আছে, এবার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনি জিনিসটা বুঝে যাবেন। এইখানে একটা কনসেপ্টকে কাজে লাগানো হয়, দ্যাট ইজ কল্ড ইয়ার শিফট। হোয়াট ডু মিন বাই ইয়ার শিফট? ইয়ার শিফট মানে হচ্ছে শিফটিং অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। আবার নোটসে আছে ওখানে, শিফটিং অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। হ্যাঁ আমি সিয়ার দেখেছি। শিফটিং অফ ফাইন্যান্সিয়াল ইয়ার কী বলতে হচ্ছে? ধরুন আপনাদের বাড়িতে যে ঘর আছে, ঠিক আছে, ঘরের মধ্যে কোনো একটা জায়গায় চেয়ার আছে। ঠিক আছে, ধরুন আমার বাড়িতে যে আপনি এসেছিলেন, আমার ঘরে বসেছেন, ছোট ঘরের মধ্যে একটা চেয়ারে বসলেন। আমি সেই চেয়ারটাকে, আপনি চলে যাওয়ার পর একটা চেয়ারকে বার করে আমি বারান্দায় রেখে দিয়ে এলাম। ঠিক আছে, হুম, চেয়ারটা কিন্তু এই হুম, বাড়িরই রয়ে গেল, এই বাড়ির বাইরে কারো হলো না। বাট হুম, প্লেসমেন্টটা চেঞ্জ হলো, ভালো করে বুঝুন, প্লেসমেন্টটা চেঞ্জ হলো। সেই জন্যে এই ইয়ার শিফট কনসেপ্টের মাধ্যমে আমরা বলি কি, ওই যে শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার, মানে যে ইয়ারটা নতুন বছরের মধ্যে, মানে যে ইয়ারের মাসগুলো নতুন বছর পড়েছে সেটাকে যা শিফট করে আগের ইয়ারে নিয়ে আসতে। কারণ কি, আমি বলেছি 2020 বলবো ফিনান্সিয়াল ইয়ার। হুম, হুম, তো সেই জন্যে তার মেশিনকে কী করে বোঝাবো? মেশিনকে বোঝাবো একটা এয়ার শিফটের কালাম থাকবে, সেই এয়ার শিফটের কালামে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টে মাসকে হুম, আমি -1, -1, -1। -1। কেন -1 -1। এরপর -2 বা -3 নয়? কারণ কি, আপনি 2021 একটা বছরকে শিফট করছেন। আপনি 2021 -1 মানে 2020। আপনি যদি 2021 -2 করেন তাহলে 2019-এ চলে যাবে। 2021 19 চলে -3 যাবে। করলে 18-এ চলে যাবে। সেই জন্য কোনো সময়তে আলটিমেটলি -1-এর জায়গায় -2 হবে না। হুম, ঠিক আছে, দিস ইজ কল্ড হুম, শিফটিং অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। এটা যেরকম, যার যেরকম সিচুয়েশন থাকে, যার যেরকম থাকে, সে সেরকমভাবে করে নেয়, হ্যাঁ ক্রাইটেরিয়া থাকে সে সেরকমভাবে করে নেবে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি? হুম, হুম, হুম। কোনো প্রবলেম নেই তো? না স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা আসছি সেটা হচ্ছে যে আপনার এটা কী নাম বলে, আম, এই জিনিসটাতে কীরকমভাবে আমরা সাজাবো। এখানে একটা কোশ্চেন চলে আসছে, এখানে আমি বলেছি ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট। ঠিক আছে, হুম, ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট। ঠিক আছে, তো এর মানে কি, হুম। ভেরিয়েন্ট কথাটা মানে কি? কারণ এই ভেরিয়েন্ট কথাটা বারে বারে আসবে। ভেরিয়েন্ট মানে বিভিন্ন রকম, মানে ভেরিয়েন্ট হয় না, ভেরিয়েবল জিনিস, কিছু কিছু ভেরিয়েন্ট মানে ভেরিয়েবল হচ্ছে, এখানে বলে দিচ্ছি, এখানে ভেরিয়েন্ট মানেটা কি হচ্ছে। এখানে ভেরিয়েন্ট মানেটা হচ্ছে বেসিক্যালি যে যখন আপনি আলটিমেটলি একটা কোনো কাজ করছেন, সেই কাজটার ক্ষেত্রে আলটিমেটলি কি হচ্ছে, সেই কাজটা আপনার বেসিক্যালি যখন আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই কাজটাকে কোনো একটা পার্টিকুলার জায়গাতে স্টোর করতে হচ্ছে। হুম, হুম, সেই কাজটা যখন স্টোর করতে হচ্ছে, তখন আপনাকে যেটা করতে হচ্ছে বেসিক্যালি, যে একটা কোনো পার্টিকুলার জিনিসের মধ্যে স্টোর করতে হচ্ছে। হুম। ঠিক আছে, সেই সেই পার্টিকুলার জিনিসটাকে কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করে দিতে হচ্ছে। এই পার্টিকুলার হুম। জিনিসটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম, ক্লিয়ার? এই পার্টিকুলার হুম, জিনিসটাকে বলা হয় ভেরিয়েবল। ঠিক আছে, হুম, ওই পার্টিকুলার জিনিসটাকে আপনার সঙ্গে চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, তো সেইটা হুম, হুম। দেখে নিবি, হলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই।
তো আমরা ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্টটা স্টার্ট করুন OB29। B2 স্টার্টিংটা একটু বেসিক্যালি যখন এটা তো নতুন ফার্স্ট টাইম করছেন না, ও 5 দিন আগে ভিডিও দেওয়া হচ্ছে, ভিডিওতে এই ক্লাসটা ভিডিও করে দেবো, রেকর্ডিং করে দেবো, দিয়ে দেবো এখানে। অনেকদিন আগে ক্লাস দেওয়া হয়েছে। এই পোর্শনটা থাকবে নাকি? কোনটা? শুধু এই পোর্শনটা থাকবে তো? পুরোটা থাকবে, আচ্ছা আচ্ছা, মানে আমার ভয়েসগুলো উঠবে? সব এভরিথিং সব কালকেই পেয়ে যাবেন সকালবেলা। আচ্ছা আচ্ছা, এবার যদি দেখুন ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্টে আলটিমেট কি হচ্ছে যে নিউ এন্ট্রিজ। FV হচ্ছে 2 ডিজিট আলফানিউমিক নাম্বার। টু ডিজিট দিন আলফানিউমিক নাম্বার কী দেবেন? আচ্ছা, আলফানিউমিক নাম্বার সম্বন্ধে তো বলে দিয়েছিলাম আমি, এসএপি ডিজিট সম্বন্ধে বলে দিয়েছিলাম কীরকম হয়, সেটা তো বলে দিয়েছিলাম। এবার না, এরকম কোনো না, আলফাবেট হতে পারে, নাম্বার হতে পারে, আবার আলফাবেট নাম্বার কম্বাইন হতে পারে, ঠিক আছে, যেটা ইচ্ছা হতে পারে। চলুন, এটা হ্যাঁ K1 ঠিক আছে, K1 আছে তো দেখুন, K1 থাকলে নেবে না, এটা এন্টার করুন দেখি। K1 আছে, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন, K1 নেই মনে হচ্ছে, না এখানে স্পেসিফিক পোস্টিং পিরিয়ড চেয়েছে। এনিওয়ে ডেসক্রিপশনটা লিখুন, ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্টের ডেসক্রিপশন, ফিজিক্যাল ইয়ার অফ বলে কিছু আপনার কোম্পানি করে নাম দিয়ে দিন। ডেসক্রিপশনটা নিজের মতো করে লেখা যায়, ওটা কোনো প্রবলেম নয়। না, এখানে নাম্বার অফ পোস্টিং পিরিয়ডে চলে যান, কত কত মাসের বছর হবে সেটা দিতে হবে, ট্যাব দিয়ে চলে যান 12, ট্যাব দিয়ে চলে যান নাম্বার অফ স্পেশাল পিরিয়ড, এটা খুব নতুন জিনিস, নাম্বার অফ স্পেশাল পিরিয়ড 4, এটা মানেটা বুঝে নিন। যখন একটা কোনো পার্টিকুলার পিরিয়ড ফিজিক্যাল ইয়ার শেষ হয়ে যায়, এসএপি থেকে 4 মাস এক্সট্রা টাইম দেওয়া হয়, 4 মান্থস। এই 4 মাসের মধ্যে কী কী কাজ করতে হয় না, প্রিভিয়াসে যাবতীয় অডিটিং, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, তারপর হচ্ছে আপনার কী নাম বলে ওটাকে, রেকটিফিকেশান এন্ট্রি, রিপোর্টিং, সব কাজ শেষ করতে হয়, ঠিক আছে, এই 4 মাসের মধ্যে। ওগুলো তো থাকেই, ওগুলো তো নর্মাল জিনিস, ঠিক আছে। তো এই সমস্ত করতে হয়, এটা হচ্ছে ফিজিক্যাল ইয়ার শেষ হয়ে যাওয়ার পর 4 মাস এক্সট্রা দেওয়া হয়, ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারের জন্য। ওকে, এবার এটা এন্টার করুন দেখি। তার মানে অলরেডি অ্যান এন্ট্রি, যে লেখাটা দেখুন, এররটা কী হলো, অ্যান এন্ট্রি অলরেডি এক্সাম, আমার সন্দেহ হয়েছিল প্রথমে, তাহলে K1টাকে চেঞ্জ করে অন্য কিছু করুন, দেখুন এন্টার করুন, তাও আছে। K5 পর করুন, K5 K6 কিছু একটা করুন, K4 অবধি নেবে না, ঠিক আছে, হয়ে গেল। দেখুন এই যে যখন একটা জিনিস অ্যাকসেপ্ট করেন, তখন যে কালারটা যখন চেঞ্জ হয়, ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবার লাইনটা সিলেক্ট করুন, হ্যাঁ, সিলেক্ট করার পর এবার বাঁ দিকে যে পিরিয়ড আছে, এবার আপনাকে পিরিয়ডগুলো ডিফাইন করতে হবে কোনটা কোন পিরিয়ড, ঠিক আছে। বাঁ দিকে পিরিয়ডসে ডাবল ক্লিক করুন, ঠিক আছে। এবার নিউ এন্ট্রিজ করতে হবে, কারণ এখানে নিউ এন্ট্রিজ থেকে নতুন ক্রিয়েট করতে হবে। আপনি একটা মাস বলে দিচ্ছি, এপ্রিল মাস 4 নম্বর মাস, 4 লিখুন,
আচ্ছা, এটা কি আলফা নিউমারিক, তাই তো? না, এই ম্যানুয়ালি ফোর ফোর, নাম্বার দিন মানে। ম্যানুয়ালি ফোর। আচ্ছা, ট্যাব দিন। ডে 30। হ্যাঁ, 4 নম্বর 30 দিন। পিরিয়ড হচ্ছে 1 নম্বর পিরিয়ড। ট্যাব, আবার ট্যাব। এবার হচ্ছে 5 নম্বর 31, এরকম করে যান। ওকে। বলো, এই তিনটাতে 1 2 আর 3, তিনটাতে হচ্ছে -1 -1 -1 করুন। আর কিছু করতে হবে এন্টার হয়ে গেল, সেভ। ভালো করে স্ক্রিনটা দেখে নিন কী করলেন। হুম। এবার কি ব্যাক করবো? ক্লিয়ার? হুম হুম, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা এই ফিসকাল ইয়ারটার ভেরিয়েন্টটাকে, এটা সেভ করে দিয়েছেন তো, ডাটা সেট, হ্যাঁ ঠিক আছে। এবার ফিসকাল ইয়ার ভেরিয়েন্টটাকে আমরা কী করবো, এবার আমরা এটাকে এতে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করবো কোম্পানি কোডে। OB37। অ্যাসাইন করে দেবো। পজিশনে যান, গিয়ে অ্যাসাইন করে দিন। ওখানে না K4 লিখে দিন, K4 লিখে দিন, যেগুলো এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে ওগুলো K4 লিখে দেবেন। হুম। তো পজিশনটা করলে কোম্পানি কোডটা চাইছে না কেন? এটা করুন, আগে এটা করুন, এগুলো সমস্ত ব্ল্যাঙ্কগুলো উড়ে যাক, তারপর K4 লিখে দিন। এই ব্ল্যাঙ্কগুলো আছে না আপনার ওখানে, ইয়েতে, এবার এবার কোম্পানি কোড চাইছে আপনার। এগুলো সব K4 করে দিন, যেগুলো যেগুলো রয়েছে এরকম। ঠিক আছে, সেভ করে। হুম। সেভ করে দিই। হুম।
হ্যাঁ, হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, অ্যাসাইন করে দিলাম। এই যে জিনিসটা করছি এটাকে বলা হয় বেসিক্যালি, এই জিনিসটাকে গ্লোবাল সেটিংস, এগুলো গ্লোবাল সেটিংসের ক্লাস। ঠিক আছে, হুম হুম। বুঝে গেল? Yes. গ্লোবাল সেটিংস কাকে বলে? গ্লোবাল সেটিং কাকে বলে? হুম, সব রকমের সেটিং। না ভাই, অত সহজ নয় রে ভাই। তাহলে তো আজকে আমাকে, তাহলে কি আমার আজকে এত রাত যেত এর পেছনে? গ্লোবাল সেটিংস হচ্ছে সেন্ট্রাল, লিখে নিন, সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড। হয়ে গেছে। হয়েছে? এবার আসছি নেক্সট কনসেপ্ট, হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট। ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট, ঠিক আছে? ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কাকে বলে? ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের কাজ কি? বলবো? ফিল্ড স্ট্যাটাস না, আর কিছু বলতে হবে না, আমি বলে দিচ্ছি, আপনি জানেন না এসব জিনিস। ঠিক আছে, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের প্রথম কাজ হচ্ছে, দেখুন তিনটে কথা এখানে রয়েছে। একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস স্ট্যাটাস। একটা হচ্ছে ভ্যারিয়েন্ট। তিনটে কথাই কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, এবং তিনটেই কিন্তু এখানে খুব জরুরি। ঠিক আছে, খুব ভালো করে ফিল্ড দেখুন, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। না জানলে কিচ্ছু হবে না। হুম ঠিক আছে, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট না জানলে কিচ্ছু হবে না। আলটিমেটলি ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টের উপর অনেকটা ডিপেন্ড করে যায় সব কিছু। হুম হুম। ঠিক আছে, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট বলতে কি বোঝায়? বেসিক্যালি এটা কখন লাগে, যে যখন জিএল ক্রিয়েশন করব তখন। হুম ঠিক আছে, জিএল ক্রিয়েশন পারপাসে ভীষণ দরকার এটা। ঠিক আছে, জিএল ক্রিয়েশন পারপাসে এবং জিএল পোস্টিং পারপাসে। ঠিক আছে, ডকুমেন্ট, জিএল মানে ডকুমেন্ট পোস্টিং যাকে বলা হয়। ঠিক আছে, ডকুমেন্ট হুম পোস্টিং পারপাসে। ঠিক আছে, হুম। একটা যখন জিএল আপনি ক্রিয়েট, যখন জিএল কি মানে, মানে কি বোঝায়? জিএল মানে বোঝায় জেনারেল লেজার, রাইট? জেনারেল লেজার। এই জিএল কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। কখনো এটা অ্যাসেট, কখনো এটাতে ইনকাম ওরিয়েন্টেড, কখনো লাইবিলিটি ওরিয়েন্টেড, এক্সপেন্স। কখনো এক্সপেন্সেস ওরিয়েন্টেড। তাহলে একটা জিনিস খুব কমন ব্যাপার, এবার লাইবিলিটি অ্যাসেটের মধ্যে দেখুন, ব্যাংক ক্যাশ এটাও একটা অ্যাসেট, আবার হুম ফার্নিচার প্ল্যান্ট এটাও একটা অ্যাসেট। তা হুম দুজনের টাইপ কিন্তু আলাদা, কারণ ব্যাংক ক্যাশের ক্ষেত্রে লিকুইডিটি আছে, আর ফার্নিচার এর ক্ষেত্রে কিন্তু আমরা ফিক্সড অ্যাসেট। ফিক্সড ফিক্সড অ্যাসেট অ্যাসেট। মানে কি না, কোয়েশ্চেন অফ ডেপ্রিসিয়েশন, হোয়ারাস সেই সেম ডেপ্রিসিয়েশন আপনার ব্ল্যাঙ্ক আর এর মধ্যে, ব্যাংক ক্যাশের মধ্যে খাটে না। না। খাটে কি? না। খাটে? না স্যার। খাটে না। তাহলে আমাদের কি মানে দাঁড়ালো? তাহলে এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। হুম ঠিক আছে, হুম। তো আমাদের তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডের স্ট্রাকচার হবে। হ্যাঁ।
কেন অনেকভাবে? কারণ আবার দেখুন, আবার লাইব্রেরির ক্ষেত্রে দেখবেন বা অ্যাসেট কিছু আছে, যেমন হচ্ছে যেমন কাস্টমার ভেন্ডার। হুম, কাস্টমার তো কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, কাস্টমার কারেন্ট অ্যাসেট, ভেন্ডার কারেন্ট লাইব্রেরি, হুম। সেখানে একরকম হবে। হ্যাঁ। তাহলে এই যে হচ্ছে, কেন হচ্ছে, তাহলে হচ্ছে সেটা কিন্তু আবার আমাকে ঠিক করতে হচ্ছে। ঠিক আছে, তো এবার এই যে হুম। ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের যেটা দেখতে হবে যে কীরমভাবে জিনিসটা হচ্ছে। তো এই জায়গাটা হুম। হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভীষণ কার্যকরী। ফিল্ড স্ট্যাটাস হচ্ছে আমাদের দেখতে দেখতে হবে কি না, ফিল্ড স্ট্যাটাস মানে হচ্ছে এই এক একটা জিএল যখন ক্রিয়েট করবেন, আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডের স্ট্রাকচার হবে এবং অনেক ফিল্ড ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে এই এত রকম জিএলের জন্য যে বিভিন্ন রকম স্ট্রাকচার, তাহলে সেই স্ট্রাকচারের ক্ষেত্রে এই ফিল্ডগুলো আবার 4 রকমের হতে পারে। কখনো এটা হতে পারে রিকোয়ার্ড ফিল্ড, মানে যেটা আমাকে দিতেই হবে। আপনাকে দেখিয়েছিলাম হুম। যে টিক মার্কগুলো রিকোয়ার্ড ফিল্ড হয়। টিক মার্ক। ঠিক আছে, কখনো হচ্ছে অপশনাল ফিল্ড, যেগুলো না দিলেও চলে, যেমন হচ্ছে ওইখানে ওই রাস্তায় পোস্ট বক্স, তারপরে পোস্ট অফিস, ওই সমস্ত যেগুলো ছিল হচ্ছে অ্যাড্রেস, ওই জায়গাটা অপশনাল ফিল্ড, না দিলেও চলতো। কখনো কখনো এই ফিল্ডগুলো আবার হয়ে যাবে আপনার গিয়ে যে ডিসপ্লে ওরিয়েন্টেড। ডিসপ্লে কাকে বলে? দেখবেন আপনি কোনো রকম তখন ট্রেনের টিকিট কাটছেন বা শপিং মলে যাচ্ছেন, এইসব ক্ষেত্রে কি হচ্ছে, এইসব ক্ষেত্রে ফিল্ডগুলো কীরকম হয়ে যাচ্ছে, এসব ক্ষেত্রে ফিল্ডগুলো হচ্ছে এক রকমের ডিসপ্লে থাকে। ডিসপ্লেটা মানে কি, জাস্ট আপনার প্রিন্ট আউটে আসছে, মেশিনে যে এন্ট্রি করছে হুম। সে কিন্তু ওইটা ওইটা টাইমটা ডেটটা কিছু দিচ্ছে না। বুঝে গেল, মেশিনে যে এন্ট্রি করছে সে কিন্তু হুম। টাইম ডেট দিচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, টাইম আনটিল না। কিছুই দিচ্ছে না সে, আলটিমেটলি শুধুমাত্র এটা করে দিচ্ছে। বাট আমাদের এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের একদম যে শুধুমাত্র স্ক্রিনে আসছে। ঠিক আছে, আর সাপ্রেস, হুম। সাপ্রেস মানে কি, সাপ্রেস মানে সামথিং হাইড। আপনি দেখবেন, হাইড আপনি করা। এর আগে যে সফটওয়্যারে কাজ করেছেন সেখানে প্রিন্ট আউটের সময়তে ন্যারেশন সাপ্রেস করে দেওয়া যেত, তাহলে কি হতো, প্রিন্ট আউটটা আলটিমেট পেজ কম লাগতো, রাইট? হুম। তো এই হুম। সাপ্রেস মানে সামথিং কিছু হাইড করা। তাহলে যে কোনো ফিল্ডের ক্ষেত্রে এই চারটে যে ক্যারেক্টারিস্টিক্স, এই চারটে ক্যারেক্টারিস্টিক্সের যে কোনো একটা হতে পারে। হুম। বোঝা গেল, যে কোনো একটা হতে পারে হুম। এই চারটে ক্যারেক্টারিস্টিক্সের। তো এই চারটে ক্যারেক্টারিস্টিক মধ্যে আইদার সেই ফিল্ডটা রিকোয়ার্ড হবে, অথবা সেই ফিল্ডটা হবে আপনার অপশনাল, সাপ্রেস। অথবা সেটা সাপ্রেস, অপশনাল অথবা সাপ্রেস। ডিসপ্লে। তাহলে এই এরকমভাবে যদি একটা জিএল এর এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে যদি 50টা ফিল্ড থাকে, ডিফারেন্ট ফিল্ডে যদি ডিফারেন্ট স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক্স থাকে, তাহলে আমাকে যদি এরকম 30-40 রকম ফিল আপ করতে, তাহলে তৈরি করতে, তাহলে কতটা টাইম লেগে যেতে পারে? সেটাই। Correct. এইটাকে এসএপি সলভ করে দিয়েছে কি, এসএপি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম তৈরি করে রেখেছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সিস্টেম মানে কি, এই হুম। প্রত্যেকটা হুম। ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচারকে এক একটা বানিয়ে রেখে দিচ্ছে, যেটাকে বলা হয় ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। ফিল্ড স্ট্যাটাস গ্রুপ মানে কি, ডিফারেন্ট আচ্ছা। টাইপস অফ ফিল্ডকে নিয়ে এক একটা গ্রুপ তৈরি করেছে। এবং যেমন ধরুন একটা হয়তো জেনারেল লেজারের গ্রুপ করেছে, সেখানে কিছু কিছু ফিল্ড রয়েছে, সেখানে আবার কিছু কিছু যেমন অ্যাডিশন অল্টারনেশন আছে, ছোট ছোট আছে, কখনো বেসিক ডেটা ওরিয়েন্টেড, কখনো টেক্সচুয়াল যেটা হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো আছে, কারণ হুম। কোম্পানি কোড ওরিয়েন্টেড, কখনো অ্যাকাউন্ট ওরিয়েন্টেড, এই সমস্ত বিভিন্ন রকম টাইপের করে সেই গ্রুপ বানিয়ে এক একটা করে গ্রুপ বানিয়ে রেখেছে এক একটা টাইপের জিএলের জন্য। হুম। এবং এই গ্রুপগুলোকে একটা পার্টিকুলার ভেরিয়েন্টের মধ্যে স্টোর করে রেখে দিয়েছে। এরকম নয় যে গ্রুপগুলোকে খুঁজে খুঁজে আপনাকে নিতে হবে, সে কিন্তু একটা ভেরিয়েন্টের মধ্যে স্টোর করে রেখে দিয়েছে। ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু হুম। ওই গ্রুপগুলো সম্বন্ধে অত অরিড হতে হচ্ছে না, কারণ ওগুলো সব বানানো আছে এবং ওটা একটা পার্টিকুলার কোম্পানি, সরি একটা ভেরিয়েবলের মধ্যে ওটা স্টোর রয়েছে। স্টোর তাহলে করা আছে। আপনার কাজটা কী হবে, আপনার কাজ হবে ওই পার্টিকুলার ভেরিয়েবল থেকে যেটা রয়েছে সেটাকে কপি করে আপনি একটা কপি আপনার করে। মতো ভেরিয়েবলে ওটাকে তুলে নিচ্ছেন। তাহলে হুম। যখনই তুলে নিচ্ছেন, ওই পার্টিকুলার টোটাল ভেরিয়েবল যেগুলো গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে ওই ভেরিয়েন্টের মধ্যে কপি হয়ে যাচ্ছে। হুম। তাহলে
এখন কি হচ্ছে যে কি দাঁড়ালো, বেসিক্যালি দাঁড়াচ্ছে হচ্ছে ফিল্ড স্ট্যাটাস। একটাই কোশ্চেন হচ্ছে এখানে তিনটে ওয়ার্ড যে বললাম, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট। ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কাকে কন্ট্রোল করছে? ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, রাইট? আর ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল করছে স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। ফিল্ড স্ট্যাটাস, আপনি এটা লিখে নিন, আমার মনে হচ্ছে খাতায় ওখানে এইসব জিনিস লেখা নেই, যেগুলো যেগুলো লেখা নেই আমার তো নোটটা পুরো মুখস্থ, কী লেখা আছে ওখানে আপনাকে বলে দেবো, সেগুলো লিখে নেন। ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কন্ট্রোল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কন্ট্রোলস ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, আর ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। ওই যে আজকে ভদ্রলোক ফোন করলেন, উনি ইন্টারভিউ প্রিপারেশনের কথা আগে বলেছেন, সবার আগে বলছে আপনি এরকম কোর্স করান, আমি যে তাহলে ইন্টারভিউটা কী করে ক্র্যাক করবো। আচ্ছা, হ্যাঁ ওটাও তো দরকারি। ফিল্ড স্ট্যাটাস কী হলো? ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কন্ট্রোল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। ক্লিয়ার? কারণ একটা জিনিস জানবেন, এসএপিতে যে ওপরে থাকে সে কিন্তু তলার লোককে কন্ট্রোল করতে পারে। তাহলে ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো কার আন্ডারে রয়েছে? ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো রয়েছে ভেরিয়েন্টের আন্ডারে। আর প্রত্যেকটা ফিল্ড কার আন্ডারে রয়েছে? গ্রুপের আন্ডারে। গ্রুপের আন্ডারে যখন ফিল্ড রয়েছে সেইগুলো যে স্ট্যাটাসটা, তাহলে সেইগুলো স্ট্যাটাস নিশ্চয়ই সেই গ্রুপ কন্ট্রোল করতে পারে। ঠিক আছে? কি কন্ট্রোল না, কোন ফিল্ডটাকে আপনি রিকোয়ার্ড করবেন, কোনটাকে সাপ্রেস করবেন, কোনটাকে অপশনাল করবেন, কোনটাকে, এইটাই হচ্ছে কন্ট্রোল। ক্লিয়ার? তাহলে আমরা এটা ক্রিয়েট করি, OBC4। প্রথম যেটা আছে 0001, এটাকে সিলেক্ট করুন। এবার বাঁ দিক থেকে 4 নম্বর বাটন অথবা আপনি F6 যেটা ইচ্ছা প্রেস করতে পারেন। ওই 4 নম্বর বাটনে ক্লিক করুন, কপি বাটন, অথবা F6কে ক্লিক করুন। দেখুন যেই করলেন সব উড়ে গেল। এবার ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের নামটা 0001 যেটা আছে এটাকে চেঞ্জ করে আপনি আপনার কোম্পানি কোডের নামের মতো করে, একটা আমি সবসময় কোম্পানি কোডের নামে রাখতে বলি, কেন মনে রাখতে সুবিধা হবে, আর কিছু না। এরকম কোনো লজিক না সব কোম্পানি কোডের নামে করতে হবে। ঠিক আছে? এটা মনে রাখার সুবিধার জন্য করে দিন। না, ফিল্ড স্ট্যাটাস ফর 0001 ওইদিকে ডেসক্রিপশনে 0001টাকে চেঞ্জ করে দিন কেন। এন্টার, কপি অল, কন্টিনিউ, সেভ। ক্লিয়ার? এবার আমরা এটাকে কোম্পানি করে অ্যাসাইন করব OBC5। পজিশন কোম্পানি কোড, ফিল্ড স্ট্যাটাস ফর, ওখানে যান, ড্রপ ডাউন। লিখে দিলে হবে না, মানে যেমন লিখছিলাম। ম্যানুয়াল লিখে দিন না। সেভ। ওই নামে করলেন কি? হ্যাঁ, এই FSV1 ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট 1। আচ্ছা ঠিক আছে, হলো, সেভ হয়ে গেছে। তাহলে আমাদের ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টটা ক্রিয়েট করলাম এবং কোম্পানি করে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে? এরপর টপিকস আসছে চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে? চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে? চার্ট অফ অ্যাকাউন্টসের ফাংশন কি? চার্ট অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে যখনই আমরা জিএলগুলোকে ক্রিয়েট করব, সেই জিএলগুলো যেখানে গিয়ে স্টোর হবে তার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। যেখানে গিয়ে জিএলগুলো স্টোর হয় তার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। যেখান থেকে যে জিএল ক্রিয়েট করুন সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হবে তার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস।
ঠিক আছে? এই চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে 3 রকম টাইপের হয়। একটা হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, একটা হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, একটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। আচ্ছা। আমাদের সব কাজটাই অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে, কিন্তু কনসেপচুয়ালি গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস এবং কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস কী কাজ করে সেটা আমরা জেনে নেব। আচ্ছা। ঠিক আছে? তাহলে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে? ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিসগুলো করবার জন্য যখন জিএল ক্রিয়েট করতে হয়, সেই জিএলগুলো যেখানে গিয়ে স্টোর হয় তার নাম হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। আচ্ছা। আচ্ছা। ডে টু ডে বিজনেস অ্যাক্টিভিটিস করবার জন্য যখন কোনো জিএল ক্রিয়েট করি, সেই জিএলগুলো যেখানে গিয়ে স্টোর হয় তার নাম হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। রাইট? এখন ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসবে, হোয়াট ডু মিন বাই ডে টু ডে বিজনেস? ডে টু ডে বিজনেস মানে হচ্ছে, মানে ডে টু ডে বিজনেস রান করার জন্য আমাকে যে কস্ট করতে হচ্ছে বা ইনকাম হচ্ছে সেটা একটা অ্যাকাউন্টস করা। ডে টু ডে বিজনেস বলতে কি মানে ওটা বোঝায়? প্রতিদিন যে ট্রানজাকশনগুলো হচ্ছে তো আমার। সেইটা তো এক্সাম্পল দিয়ে বলতে হবে না। ধরুন আজকে আমি আচ্ছা, রেন্ট পেমেন্ট করব, তাহলে আমাকে রেন্টের জিএল ক্রিয়েট করতে হবে। যখনই রেন্টের জিএলটা ক্রিয়েট করব, সেই জিএলটা ওই বাকেটে গিয়ে হিট করবে। ওই জিএলটা বাকেটে গিয়ে হিট করবে। ঠিক আছে? বোঝা গেল? ওই বাকেটটা কোনটা? অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস যে বাকেট, ঠিক আছে, ওই বাকেটে গিয়ে এ করবে, হিট করবো। হিট করবে। যখনই আপনার ওইখানে বাকেটে গিয়ে আপনাকে ওইটা হিট করলো, তাহলে একটা বাকেটে একটা একসঙ্গে একটা বেড়ে গেল। হুম। ঠিক আছে? হুম। ক্লিয়ার? হুম। এবার আবার কালকে ট্রাভেলিং পেমেন্ট করতে হবে। যখনই ট্রাভেলিং পেমেন্ট করবেন, তখনই আপনার একটা বাকেটের সংখ্যাটা বেড়ে যাবে, হুম। নতুন জিএল হয়ে গেল, বাকেট বেড়ে গেল। আবার যখনই আপনি ধরুন স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তাহলে স্যালারি অ্যাকাউন্টে যখনই ক্রিয়েট হলো, তাহলে বাকেট বেড়ে গেল। হুম। ঠিক আছে? তো এই যে আলটিমেট জিনিসটা হচ্ছে, তাহলে হচ্ছে যখনই আপনি কিছু করেছেন, সেই করার সঙ্গে আপনার বাকেট বেড়ে যাচ্ছে। হুম। ঠিক আছে? হুম। তো এই যে বাকেটটা বেড়ে যাচ্ছে, এই বাকেটটা কোথায়? না, অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে ওখানে আলটিমেট স্টোর হচ্ছে। বোঝা গেল? হুম। তাহলে অপারেটিং চার্ট অফ হুম। অ্যাকাউন্টসটা কি? না, ডে টু ডে বিজনেস সার্ভিসের জন্য যখন আমাদের কোনো জিএল ক্রিয়েট হচ্ছে, সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হচ্ছে তার নাম হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে? হুম। ক্লিয়ার? হুম। sure. এবার হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে? গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে যখন আপনার কোনো পার্টিকুলার
এক্সপেন্ডিচার, ধরুন 3-4টে এক্সপেন্ডিচারকে আপনার কোম্পানির দেখতে চাইছে একসঙ্গে, ঠিক আছে? এই 3-4টে হুম এক্সপেন্ডিচারকে যেমন তো আপনাকে কোম্পানি বললো যে রেন্ট, ইলেকট্রিসিটি, প্রিন্টিং স্টেশনারি, এই সমস্ত এগুলোকে আপনি বেসিক্যালি করে দিন, আমাকে হিসাব দিন। তো এখন দেখুন রেন্ট ধরুন অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ধর 2001, ইলেকট্রিসিটি হয়তো 2005, প্রিন্টিং স্টেশন হুম 2020, তাহলে আপনাকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে, ঠিক আছে? তো হুম সেখানে আলটিমেটলি বারবার করে আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস কনসেপ্টটা কি? গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে গ্রুপ অফ কনসলিডেশন। কি মানে? গ্রুপ অফ কনসলিডেশন, কনসলিডেশন। ঠিক আছে? গ্রুপ অফ কনসলিডেশন মানে কি? মানে হচ্ছে এই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের কনসেপ্টে আমরা যেমন অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের মাধ্যমে আমরা কি করছি, জিএল পোস্টিং করছি, বাট গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের মাধ্যমে কোনো জিএল পোস্টিং করতে পারি না। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের মাধ্যমে রিপোর্টিংটা করা হয়, ঠিক আছে? রিপোর্টিংটা কীরকম? রিপোর্টিংটা হচ্ছে এই পার্টিকুলার চার্ট অফ অ্যাকাউন্টসগুলোর, এই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে যখন জিএলগুলো তৈরি হয়েছে, সেই জিএলগুলো দিয়ে আলটিমেটলি কি হচ্ছে না, আলটিমেটলি ওই জিএলগুলোকে যখন আপনি পোস্টিং করছেন, তো আপনি একটা গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে একটা গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করছেন, যেমনভাবে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করছেন সেরকমভাবেই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করছেন, ঠিক আছে? এই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে একটা জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে? এই জিএল অ্যাকাউন্টের নাম্বারটা অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের যে 3টে নাম্বার আছে জিএল করেছেন তার সঙ্গে অ্যাসাইন করে দিচ্ছেন। হুম একটা জিএলের সঙ্গে একটা জিএল অ্যাসাইন করা যায়, দেখিয়ে দেবো পরে আমি, ঠিক আছে? যখনই অ্যাসাইন করে দিচ্ছেন, এবার ধরুন আপনি ট্রাভেলিংয়ে পেমেন্ট করলেন 100 টাকা, তাহলে ট্রাভেলিংয়ের ব্যালেন্স কত হলো? 100। এবার আপনার গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের যাই নাম দিন না কেন, ধরুন আমি দিচ্ছি অ্যাডমিন এক্সপেন্ডিচার, তাহলে অ্যাডমিনের ব্যালেন্স কত হবে? 100। প্রিন্টিং হুম পেমেন্ট করলেন 500 টাকা, তাহলে প্রিন্টিংয়ের ব্যালেন্স 500 টাকা হচ্ছে হুম জিএলএ, বাট অ্যাডমিন জিএলএ ব্যালেন্স হবে 500 টাকা 600, 600 টাকা। হুম ঠিক আছে? আবার হচ্ছে ধরুন আপনি যখন করছেন যে স্যালারি এক্সপেন্সেস। স্যালারি এক্সপেন্স করছেন, তখন স্যালারি ব্যালেন্স তখন তখন আপনি দিচ্ছেন হয়তো 5,000 টাকা, তো স্যালারি ব্যালেন্স হুম 5,000, কিন্তু যখন আপনি করবেন ওই কী বলে গ্রুপ জিএল দেখবেন, তখন দেখবেন 5,600 টাকা। তাহলে এটা বোঝা গেল গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের ফাংশনটা কি? হুম শুধুমাত্র হুম ওটা আছে গ্রুপ করে ও আপনাকে কনসলিডেট করে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে গ্রুপ জিএল এর বেসিক ফাংশন, ক্লিয়ার? তো এইবার হচ্ছে আমরা কান্ট্রি স্পেসিফিকটা খুব কম কাজে লাগে, সাধারণত অলমোস্ট সেই গ্রুপেরই মতো প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে রেসপেক্টিভ রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কিছু খরচা হয়। যেমন ধরুন ডিফারেন্স খরচাগুলো কি হয়? ডিফারেন্স খরচাগুলো হচ্ছে আপনার ধরুন কি হয় যে ওই ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে আপনার ধরুন ডেপ্রিসিয়েশন, এই ধরনের সে সমস্ত কিছু কিছু খরচা আছে, যে সমস্ত খরচাগুলো আর কি আলটিমেটলি কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন নিয়েই হয়ে থাকে, ঠিক আছে? তো এই যে রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে সেইগুলোকে যদি আমি দেখতে চাই, তার জন্য একটা আলাদা বানালাম, চার্ট অফ অ্যাকাউন্টস বানালাম, সেই চার্ট অফ অ্যাকাউন্টসের মাধ্যমে সেটাকে আমরা দেখলাম, ঠিক আছে? এইটা সেটা হচ্ছে হচ্ছে কান্ট্রি স্পেসিফিক। কান্ট্রি স্পেসিফিক, ঠিক আছে? বুঝে গেল? হুম তো হুম তাহলে আমরা এখন মেনলি অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে কাজ করব। অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা ফাংশনে ঢুকে যাব। চার্ট অফ অ্যাকাউন্টসের এটা হচ্ছে OB13। নিউ এন্ট্রিজ। নিউ এন্ট্রিজ, 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। ডেসক্রিপশন। যেমন লেখেন চার্ট অফ অ্যাকাউন্টস,
এবার দেখুন মেনটেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার। 1 মিনিট 1 মিনিট ধরুন তো, 1 মিনিট। লেন্থ অফ জেল অ্যাকাউন্ট নাম্বারের ব্যাপারটা এবার বুঝুন। লেন্থ অফ জেল অ্যাকাউন্ট নাম্বার মানে যখনই এবার জেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আপনাকে একটা নিউমেরিক্যাল ফিগার দিতে হবে। সে যেমন নাম্বারিং হয় না 1 2 3 4 5 6 করে নাম্বারিং 1 2 3 4 নাম্বারিং দিতে হবে। এখন যখনই আপনি নাম্বারিংটা দিতে যাবেন, ঠিক আছে, তখনই হচ্ছে কোশ্চেন চলে আসবে কত ডিজিটের নাম্বার হবে, কত ডিজিটের নাম্বার হবে, এটা খুব বড় ব্যাপার, ঠিক আছে। তো এবার কত ডিজিটের নাম্বার হবে এইটা বুঝতে গেলে বেসিক্যালি যেটা লাগবে আমাদের কাছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিজিট কীরকমভাবে কাউন্ট হয়। যেমন ধরুন আমি বললাম 4 ডিজিট, মানে হচ্ছে 4 ডিজিটের হায়েস্ট সংখ্যা কত, 4টে নয়, কারণ সিঙ্গেল ডিজিটের হায়েস্ট সংখ্যা কত, 9। তো 4 ডিজিট মানে 4টে নয়, 5 ডিজিট মানে 5টা নয়, 6 ডিজিট মানে 6টা নয়। তো এখানে ম্যাক্সিমাম 10 ডিজিট অবধি করা যায়, ঠিক আছে। তো এত বড় করার দরকার নেই, এখানে 4 বা 5 বা 6 কিছু দিয়ে, হ্যাঁ যেটা ইচ্ছা দিয়ে দিন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কনসেপ্টগুলো বোঝাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না? না না স্যার ঠিক আছে। ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে কন্ট্রোলিং ইন্টিগ্রেশন, এখানে করা আছে ম্যানুয়াল, ঠিক আছে। এখানে দুটো অপশন আছে, একটা ম্যানুয়াল আছে, একটা অটোমেটিক আছে, ঠিক আছে। প্রথম বুঝতে হবে কন্ট্রোলিং ব্যাপারটা কি, যেটা আমাদের সিও পার্ট, যখন বোঝাবো তখন করাবো, তবু আগে একটা কনসেপশনটা বলে দিই। কন্ট্রোলিংটা বেসিক্যালি রিলেটেড উইথ এক্সপেন্ডিচার এবং ইনকাম, মানে বেসিক্যালি এক্সপেন্ডিচার, ইনকামও থাকে জিএল, এই রিলেটেড জিএলকে নিয়ে কাজ হয় কন্ট্রোলিংয়ের কাজ, ঠিক আছে। আমরা কন্ট্রোলিং মানে কি, কস্টিং ব্যাপারটাকে কন্ট্রোল করবো, এটাই তো কন্ট্রোলিং, ঠিক আছে। কতটা কস্ট কমানো যায়, কতটা এ করা যায়, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে বলছে ম্যানুয়াল ক্রিয়েশন অফ কস্ট এলিমেন্ট কন্ট্রোলিং ইন্ট্রিগেশন, মানে কি ইন্ট্রিগেশন কন্ট্রোলিং মানে হচ্ছে এইখানে যে জিএলগুলো ক্রিয়েট হচ্ছে, যেটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে, তার সঙ্গে যে কন্ট্রোলিংয়ের যে ইন্ট্রিগেশন হবে, যে রিলেশন থাকবে, সেটা কীরকম হবে, ওটা কি ম্যানুয়ালি হবে না অটোমেটিক হবে। এখন যদি অটোমেটিক আপনি করে দেন তাহলে চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে তো আপনার অ্যাসেটও থাকবে, লাইব্রেরিও থাকবে, ইনকামও থাকবে, এক্সপেন্ডিচারও থাকবে, তাহলে সমস্ত জিএলই পার্টিসিপেট করে যাবে। তাহলে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমরা রিপোর্টিংটা ভুল বেরোবে, কারণ অ্যাসেট লাইবিলিটি কোনোদিন কন্ট্রোলিংয়ের পার্ট হতে পারে না, তাই তো। তো সেই জন্যে আমরা কি করব, যে সমস্ত জিএলগুলো আমাদের দরকার লাগবে, সে অ্যাসেটও যদি লাগে কোনো কারণে, আমরা ম্যানুয়ালি নিয়ে নেব। সেই জন্য ম্যানুয়াল ক্রিয়েশন অফ দ্য কস্ট এলিমেন্ট, রাইট, ক্লিয়ার। এবার দেখুন বলছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস একটা জায়গা দেওয়া আছে, যখন আমাদের গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস থাকে রিয়েল টাইমে, তখন আমাদের গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের নাম্বারটা এখানে আমরা অ্যাসাইন করে দিই, ঠিক আছে, হয়ে গেল। এখানে কিছু নেই, হবেও না, সেভ। ক্লিয়ার। তাহলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস সম্বন্ধে পুরো জানা হয়ে গেল, যে চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে এবং চার্ট অফ অ্যাকাউন্টসের ফাংশনটা কি। এবার আমি এটাকে অ্যাসাইন করব আমরা কোম্পানি কোডের সঙ্গে OB62। হ্যাঁ দুটো কালাম দেখুন, একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস কালাম, একটা হচ্ছে সিটি চার্ট অফ অ্যাকাউন্টস। প্রথম চার্ট অফ অ্যাকাউন্টসের কালামটা আছে, এটা হচ্ছে আপনার নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসকে অ্যাসাইন করার জায়গা, ঠিক আছে। এখানে অ্যাসাইন পজিশনে যান, টাইপ করি। হ্যাঁ টাইপ করে দিন না। ট্যাব মারবো। আচ্ছা এবার দেখুন সিটি চার্ট অফ অ্যাকাউন্ট ব্যাপারটা বুঝে নিন, এখানে ট্যাব মারার দরকার নেই। সিটি চার্ট অফ ব্যাপারটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস আমরা কীরকমভাবে অ্যাসাইন করি, যে ওখানে যেমন দেখলাম গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন করছি, এখানে আমরা কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসকে অ্যাসাইন করলাম, ঠিক আছে। কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসকে অ্যাসাইন করার জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে, ক্লিয়ার। তো আমাদের এখানে কিছু নেই, না করে আমি সেভ করে দিই। ক্লিয়ার। এবার দেখুন নেক্সট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে চার্ট অফ অ্যাকাউন্টসের মানে মাঝখানে কি হলো, চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে সব জিএলগুলো স্টোর হলো, ঠিক আছে। এখন জিএলগুলো যখন আপনি ক্রিয়েট করতে যাবেন, যখনই ক্রিয়েট করতে যাবেন, এবার ও আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে
এই জিএলটা কোন অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে হবে? এটা কি অ্যাসেট টাইপ, না ইনকাম, না এক্সপেন্ডিচার, না লাইবিলিটি? ঠিক আছে, হুম আবার তো তারপরে জিজ্ঞেস করবে যদি আপনি অ্যাসেট, ইনকাম, এক্সপেন্ডিচার, লাইবিলিটি যাই দিন, এটা কার কোন গ্রুপের মধ্যে যাবে? এটা কি ব্যালেন্স শিট গ্রুপ না প্রফিট অ্যান্ড লসের গ্রুপ? কারণ পিএল যে কোনো জিএল দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটাতে যায়, আইদার ব্যালেন্স শিট অথবা প্রফিট অ্যান্ড লস। পিএল। ঠিক আছে, আপনাকে বলতে হবে। তো আপনার কাছে তো এখন গ্রুপ ক্রিয়েট নেই, আপনি তো শুধুমাত্র জায়গা স্টোর করে রেখে দিয়েছেন। ঠিক আছে, যেমন ধরুন মানি ব্যাগ বা অফিসে যাওয়ার ব্যাগ, দেখবেন অনেকগুলো খাপ থাকে, এক একটা জায়গায় এক রকম কিছু রাখি। ঠিক আছে, হুম তো এইবার হচ্ছে যখনই আপনি যাচ্ছেন, মানে তখন কিন্তু প্রত্যেকটা খাপে আলাদা জিনিস থাকবে, তাই তো? হুম তো এখানেও ঠিক তাই, প্রত্যেকটা জিএল যখন ক্রিয়েট করবেন, সেই জিএলটা ক্রিয়েট করার সময়তে আপনার কিন্তু এক একটার জন্য সেপারেটলি একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। হুম ঠিক আছে, ক্লিয়ার? হুম স্যার। এবার এই গ্রুপটা না ক্রিয়েট করলে কিন্তু জিএল ক্রিয়েট করতে পারবেন না। হুম, তো জিএল সেইটা গুলোর আন্ডারে যাবে। এক্স্যাক্টলি, তাহলে আমাকে অ্যাকাউন্ট, তাহলে অ্যাকাউন্ট গ্রুপের ফাংশন কি হলো? অ্যাকাউন্ট গ্রুপের প্রথম ফাংশনটা হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ ক্লাসিফাই করছে কোন জেলটা কি ধরনের। হুম ফার্স্ট, এক নম্বর, এটা হচ্ছে মেন ফাংশন। ঠিক আছে, প্র্যাকটিক্যালি হুম অ্যাকাউন্টসের ক্ষেত্রে এটা কিন্তু মেন অবজেক্ট। অ্যাকাউন্ট গ্রুপ ক্লাসিফাই করছে কোন জিএলটা কি ধরনের জিএল। ঠিক আছে, ঠিক হুম আছে। অ্যাকাউন্ট গ্রুপের সেকেন্ড ফাংশন হচ্ছে যে আমরা যদি নাম্বারিং ওয়াইজ যে ভাগ করছি, যেমন আমরা বিভিন্ন গ্রুপের জিএলগুলোকে নাম্বারিং ওয়াইজ ভাগ করে দেবো। কীরকম নাম্বারিং ওয়াইজ ভাগ করে দেবো? আমরা আগে থেকেই বলে দেবো অ্যাসেট গ্রুপের জিএল যেমন হবে সেটা কত নাম্বার থেকে কত নাম্বার সিরিয়ালের মধ্যে থাকবে, লায়াবিলিটি হলে কত নম্বর থেকে কত নম্বরের মধ্যে থাকবে, ইনকাম হলে কত নম্বর থেকে কত নম্বরের মধ্যে থাকবে, এবং এক্সপেন্ডিচার হলে কত নম্বর থেকে কত নম্বরের মধ্যে থাকবে। ঠিক আছে, এবার ধরুন আমি বললাম যে অ্যাসেট থাকবে 1 থেকে 1000, মানে যখনই অ্যাসেট ক্রিয়েট হবে তার প্রথম অ্যাসেটের নাম্বার 1, তারপর 2, তারপর 3, এরকম করতে করতে যাবে। হ্যাঁ, এবারে হাজার কত অবধি। নাম্বার অবধি হবে আমি 1000 মুখে বলছি আমাদের কাজের পারপাসে এখানে, বাট রিয়েল টাইমে আপনাকে এগুলো কিন্তু বলে দেবে যে আপনার আলটিমেটলি কত এক্স্যাক্টলি এ হয়েছে হবে। হুম ঠিক আছে, ওটা আপনাকে বলে দেবে। এখন প্রশ্ন হচ্ছে ধরুন আপনি 1, 2, 3, 4, 5, 6 করে এরকম অ্যাসেট ক্রিয়েট করছেন। এবার আপনার একটা প্ল্যানিং আছে যে আপনি অপারেটরদের বলে রেখেছেন যে আপনি 501 থেকে 510 এই সিরিয়াল নাম্বারের মধ্যে একটা বিশেষ ধরনের অ্যাসেট রাখবেন। কি হুম ধরনের রাখবেন? যে বিশেষ ধরনের অ্যাসেট। ঠিক আছে, তো এবার অপারেটররা সেই রকমভাবে বসে আছে, যখনই আমরা 500 এসে গেছে আপনাকে ইনফর্ম করেছে, কিন্তু দেখা গেল কোনো কারণে আপনার হয়তো ওই লিস্ট যেটা 10টা সেটা তৈরি হয়নি। আচ্ছা। ঠিক আছে, যখনই হয়নি তখনই কি হবে? তখনই আলটিমেটলি দেখা যাবে আলটিমেটলি যে তাহলে তো সিরিয়াল নাম্বারটা ব্রেক হয়ে যাবে। কিন্তু ব্রেক হবে না, আপনি যখন করবেন ওরা কি করবে, আপনাকে বলবে, আপনি হয়তো বললেন আমার তো এখনো হয়নি, তখন আপনাকে বলবে যে তাহলে একটা কাজ করুন, আপনি আপনি উম, এ করুন, কি বলে, আলটিমেটলি ওইখান থেকে 511 দিয়ে ওরা শুরু করে দেবে। ঠিক আছে, 511 শুরু করে দেবে, তাহলে আপনার ওইখানে ওই নাম্বারটা স্কিপ করে গেল। তাহলে এখানে একটা নতুন অ্যাডভান্টেজ হলো কি, যে উই ক্যান স্কিপ দ্য নাম্বার ইন ইন্টারভালস। হুম নাম্বার রেঞ্জ আর ইন্টারভাল। আমরা নাম্বারের ইন্টারভালটা ইন্টারভাল স্কিপ করতে পারি। ঠিক আছে, আমরা নাম্বারিং স্কিপ হুম করে দিলাম, তাহলে আমার কোনো প্রবলেম নেই। এবার আমরা ইন ফিউচার যখন আমরা ওই লিস্টটা তৈরি হয়ে গেল, তখন আলটিমেটলি আমি আবার ওখানে দিয়ে দিলাম। হুম বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এইবার হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে যে আমরা ওরকম, তাহলে এখানে সেকেন্ড অ্যাডভান্টেজ পেলাম যে উই ক্যান স্কিপ দ্য নাম্বারিং ইন্টারভ্যালস। হুম থার্ড,
থার্ড হচ্ছে যে বেসিক্যালি যে এটা লিখে নিন, আচ্ছা বলুন। অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস মাস্টার ডেটা ফিল্ড অফ জিএলস। হ্যাঁ হবে। ঠিক আছে, মাস্টার ডেটা ফিল্ড অফ জিএল মানে কি, অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে সমস্ত এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপের ফিল্ডগুলো থাকবে। ঠিক আছে, সব থাকবে কারণ ডিএল থাকবে। হ্যাঁ সমস্ত আপনি তো প্রত্যেকটা ফিল্ডকে লিঙ্ক করে দিয়েছেন। ঠিক আছে, হুম। তো ওই ফিল্ডগুলোকে আলটিমেট কে কন্ট্রোল করবে না, অ্যাকাউন্ট গ্রুপ। কোন কীরকম ধরনের, ওই একই কন্ট্রোল, কোনটা রিকোয়ার হবে, কোন জেল এখান থেকে কোনটা অপশন এইটা। ঠিক আছে, হুম। এই জন্য তো ঠিক আছে, এবার অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করুন, OBD4, নিউ এন্ট্রিজ, চার্ট অফ অ্যাকাউন্টস চুজ করুন, অ্যাকাউন্ট গ্রুপ। অ্যাকাউন্ট গ্রুপ দিন শর্ট ফর্ম, 4টে ডিজিটের বেশি হয় না, ASST, ট্যাব, ধরুন 1 থেকে 1000, 1 to 1000, আবার ধরুন চার্ট অফ অ্যাকাউন্টস দিন, শেয়ার ক্যাপিটাল। না লাইবিলিটি LIAB, শেয়ার ক্যাপিটাল তো আপনার জিএল অ্যাকাউন্ট হয়ে গেল, LIAB লাইবিলিটিস, 1000, 1 থেকে 2000, এই ধরুন এক্সপেন্সেস EXPN, ঠিক আছে 3000, ইনকাম, ঠিক আছে। হ্যাঁ 3000 থেকে 4000, সেভ, হলো। হুম। তাহলে আজকে আমরা কী কী শিখলাম, ফিল্ডস, ফিসকাল ইয়ার, ফিল্ড স্ট্যাটাস, ফিল স্ট্যাটাস, ফিসকাল ইয়ার, ফিল্ড স্ট্যাটাস, অ্যাকাউন্টস গ্রুপ, চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্ট, 4টে মেন পয়েন্ট শিখে গেলাম। ঠিক আছে, হুম। এবার আজকে আরেকটা লাস্ট পয়েন্ট শিখিয়ে দিচ্ছি, পোস্টিং পিরিয়ড। ঠিক আছে, পোস্টিং পিরিয়ড পোস্টিং ভেরিয়েন্ট। পিরিয়ড ভেরিয়েন্ট, পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট মানে কি, যখন যে পিরিয়ডে পোস্টিং করা হবে, এসিপিতে নিয়ম হচ্ছে রানিং পিরিয়ডেই কাজ করা যায়, পেছনের পিরিয়ডে কাজ করা যায় না, শুধুমাত্র মেটেরিয়ালস বাদ দিয়ে। ঠিক আছে, হ্যাঁ। রানিং মান্থেই কাজ করা যায়। ঠিক আছে, তো এইবার যখন আমরা রানিং মান্থে কাজ করতে যাব আলটিমেটলি, তখন আমরা কি দেখব না, রানিং মান্থে কাজ করতে গেলে সেটা মেশিনকে বলতে হবে কোনটা রানিং মান্থ, সেই রানিং মান্থটা ডিফাইন করা হয় পোস্টিং পিরিয়ড দিয়ে। ঠিক আছে, ফিসকাল ইয়ারের মধ্যে ফিসকাল ইয়ারের স্ট্রাকচার করা যায়, কিন্তু পোস্টিং পিরিয়ডের মধ্যে কোন পিরিয়ডটা আমাদের রানিং সেটা বলা যায়। ঠিক আছে, হুম। তো ফিসকাল ইয়ার যেরকমভাবে চলে, পোস্টিং পিরিয়ড ঠিক সেরকমভাবেই চলে। ওকে, তো পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট ক্রিয়েট করুন, OBBO, নিউ হুম। এন্ট্রিজ, এখানে পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্টের কোড আর ডেসক্রিপশন দিয়ে দিন। এই যে বেমটকা চারদিকে 4 রকমের দিচ্ছে, সব মনে রাখতে পারবেন, লিখে রাখছেন। হ্যাঁ আমার ওরকম ভাবে দিচ্ছি, পোস্টিং পিরিয়ডটা পিভি, ঠিক আছে, ফিসকাল, ফিল্ড ডেসক্রিপশন দিয়ে স্ট্যাটাস। ডেসক্রিপশন দিয়ে দিন। শুধু পিভি লেখা তাহলে হবে? হ্যাঁ 4 ডিজিটের বেশি হবে না ম্যাক্সিমাম।
স্যার এবার এটাকে অ্যাসেন্ড করতে হবে কোম্পানি করে ওবিবিপি, ওই যেমন পজিশনে গিয়ে করা। হুম। আচ্ছা, হয়ে গেছে। হয়েছে। এবার হচ্ছে এই যে কারেন্ট কোন মাসটা খোলা রানিং আছে সেটা মেনশন, এটা প্রতি মাসের কাজ। OB52 ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, এটা প্রতি মাসের কাজ। নিউ এন্ট্রিজ এসএপিতে একটা কথা বলি, আর ভেরিয়েন্টটাকে চুজ করুন কি বানিয়েছেন, ট্যাব দিন, দিয়ে ওখানে ওই যে এ কালামটায় আসুন, আগে সেকেন্ড কালামটা ওখানে ড্রপ ডাউনে যান, দেখুন এখানে অ্যাকাউন্ট টাইপ করা আছে, ড্রপ ডাউনে যান, এখানে অ্যাকাউন্ট টাইপ করা আছে। অ্যাকাউন্টের মধ্যে ADKMS করা আছে। ADKMS মানে A ফর অ্যাসেট, K ফর কাস্টমার, K ফর ভেন্ডার, D ফর কাস্টমার, S ফর জিএলস, M ফর মেটেরিয়ালস। ঠিক আছে, মানে এইসব ডিফারেন্ট টাইপের জিএলসগুলোকে, কারণ এসিপিতে সাধারণত যে লোক যে কাজটা করে, যে অপারেটর যে কাজটা করে, যেমন কেউ মেটেরিয়ালসের কাজ করছে, কেউ ভেন্ডারের পেমেন্টের কাজ করছে, কেউ ভেন্ডার ইনভয়েসের কাজ করছে, তো ডিফারেন্ট লোককে ডিফারেন্ট কাজের দায়িত্ব দেওয়া হয় বলে ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্ট টাইপ দিয়ে তাদেরকে মেনশন করা হয়, রাইট। তো এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা এখানে আলটিমেটলি আচ্ছা মেটেরিয়াল এই যে এতগুলো টাইপ আছে ADKMS, এর মধ্যে মেটেরিয়ালস বাদ দিয়ে বাকি সমস্ত টাইপগুলো যে পিরিয়ডটা রানিং থাকে শুধু সেই পিরিয়ডটাই খোলা থাকে, আচ্ছা। যে পিরিয়ডটা রানিং শুধু সেই পিরিয়ডটাই খোলা থাকে। ঠিক আছে, আর মেটেরিয়ালসের ক্ষেত্রে শুধুমাত্র যে পিরিয়ডটা রানিং থাকে সেই পিরিয়ড, তার আগের পিরিয়ড, আর তাও খোলা থাকে, তার আগে ওপেন থাকে। ওপেন থাকে। ঠিক আছে, কেন না অনেক সময় দেখা যায় যে অর্ডারটা আগে দিয়েছে, আগের মাসে এসছে, পরের মাসে হয়তো মেটেরিয়াল ডেলিভারি হলো, ওই অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, এইসব কারণে। তো এই জন্যে মেটেরিয়ালস বাদে, কারণ এখন কি হচ্ছে প্রশ্ন, আমাদের কাছে তো এত গ্রুপ বানানো নেই সেপারেটলি, সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা প্লাস অপশন আছে, দেখুন প্লাস মানে হচ্ছে ভ্যালিড ফর অল অল টাইপস, অ্যাকাউন্ট টাইপস। মানে ভ্যালিড ফর অল অ্যাকাউন্টস টাইপ মানে হচ্ছে যখন আপনার আলটিমেটলি সব অ্যাকাউন্টই অ্যাকসেপ্ট হয়ে যাবে। এটা রিয়েল টাইমে কোনো করা হয় না, কিন্তু এখানে আমাদের করতে হবে কারণ আমাদের নেই বলে। ঠিক আছে, রিয়েল টাইমে অ্যাকাউন্ট ওয়াইজ করা হয়। ওকে, তো এখানে এ চুজ করুন, ওই সরি এ বলছি, প্লাস প্লাস, সরি আমি এ বলছি, ভুল, প্লাস বলছি, প্লাস। এটা এটা কেন, হ্যাঁ প্লাস, হ্যাঁ প্লাস হলো। আচ্ছা, যখনই আপনি গ্রুপ ওয়াইজ করবেন রিয়েল টাইমে, তখন আপনাকে ন্যাচারালি কি হচ্ছে, এই অ্যাকাউন্ট গ্রুপের নামগুলো দিতে হবে, নাম্বার কত থেকে কত আছে। ঠিক আছে, এখানে তো নাম্বারিং লাগবে না, এখানে পিরিয়ডটা দিয়ে দিন। ঠিক আছে, পিরিয়ডটা দিয়ে দাও। হ্যাঁ এখানে পিরিয়ডটা কি আপনার, এখন ধরুন না এখন তো 11 নম্বর পিরিয়ড চলছে, তাহলে 11ই দিন আপাতত, 11/2020, আর 12 পুরো খুলেই রাখুন, আর একটা মাসে তো আছে, 12/2020। আর পিরিয়ড 2টা হচ্ছে যে স্পেশাল পিরিয়ড বলেছিলাম, সেই 4 মাসটা, এটা হচ্ছে 13/2021, 16/2021, সেভ। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা অপশন, দুটো অপশন আছে, দুটো অপশন করিয়ে দিই তাহলে একদম পুরো শেষই হয়ে যাবে। এটা হচ্ছে টলারেন্স লিমিট ফর এমপ্লয়িজ। টলারেন্স লিমিট ফর এমপ্লয়িজ মানে প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে একটা লিমিট থাকে, কত অবধি, কত অ্যামাউন্ট অবধি হায়েস্ট লিমিট সে এন্ট্রি করতে পারবে। ঠিক আছে, এখানে আমরা কাজ করছি, আমরাও তো একটা ইউজার, এসএপি ইউজার, তো আমাদের একটা লিমিট থাকবে। ঠিক আছে, সেই লিমিটটা আমাদের এখানে মেনশন করতে হবে, রাইট। সেই লিমিটটা মানে কি, আপনি যখন মেনশন করেন 1 কোটি টাকা, আপনি 1 কোটি টাকার যত ইচ্ছা এন্ট্রি করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো সিঙ্গেল এন্ট্রির হায়েস্ট লিমিট 1 কোটির বেশি হবে না। আচ্ছা। সেটা আমার যে কোনো রকম হতে পারে, স্যার 10 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে, 50 লাখ হতে চাইছে, যে লিমিটটা দেবেন, বেশি হবে। না যে লিমিটটা দেবেন তার বেশি হবে না। হ্যাঁ মানে, হ্যাঁ মানে যেটা ইউজারকে আমি পারমিশন দেবো, অথরাইজেশন সে দেবো। হয়তো 50 লাখের সব এন্ট্রি 50 লাখেরই করলো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো এন্ট্রির লিমিট 50 লাখ 1 পয়সা হবে না। হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে টলারেন্স লিমিট, OBA4।
নিউ এন্ট্রিজ, কোম্পানি কোড, কোম্পানি কোডে এবার আপনি দিন। হ্যাঁ, এখানে দেখুন অ্যামাউন্ট পার ডকুমেন্ট, এই অ্যামাউন্ট পার ডকুমেন্টটা মানে কি, অ্যামাউন্ট পার ডকুমেন্ট মানে হচ্ছে জিএল পোস্টিংয়ের ক্ষেত্রে যেটা লাগে, এখানে হাইয়েস্ট লিমিটটা দিয়ে দিন, হাইস্ট লিমিট 1 কোটি। যেটা ইচ্ছা দিন না, কোনো অসুবিধা নেই। হলো। এবার দেখুন নেক্সট লাইনটা হচ্ছে অ্যামাউন্ট পার ওপেন আইটেম অ্যাকাউন্ট আইটেম। ওপেন আইটেম অ্যাকাউন্ট আইটেম মানে কি, যেটা হচ্ছে ভেন্ডার কাস্টমারের ক্ষেত্রে লাগে। এটা এখন কিছু করবো না, যখন ভেন্ডার কাস্টমার শিখবো তখন করবো। ওকে, সেভ। আচ্ছা, সেভ। হুম, হলো। আজকে লাস্ট অপশন হচ্ছে রিটেন আর্নিং অ্যাকাউন্ট। রিটেন আর্নিং অ্যাকাউন্ট আচ্ছা, মানে কি, রিটার্নিং অ্যাকাউন্ট মানে হচ্ছে এটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় ডামি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কারণ এসএপিতে আমরা প্রফিট অ্যান্ড লসটা রিটেন আর্নিং থ্রু দিয়ে বার করি, মানে এটা থার্ড পার্টি বলা যেতে পারে খানিকটা। ওকে, রিটার্নিং ব্যাপারটা কি, দেখুন আজকে অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে যখন এটা আপনি কোম্পানি কোড ক্রিয়েট করবেন, অটোমেটিক দুটো জিএল ক্রিয়েট হয়ে যায়, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, পিএল অ্যাকাউন্ট। কেন প্রফিট অ্যান্ড লসটা ক্রিয়েট হয় এটা হয়তো আপনি জানেন না। প্রফিট অ্যান্ড লসটা এই জন্যই ক্রিয়েট হয় যাতে কি না আলটিমেটলি হচ্ছে আপনি যখন জিএল ক্রিয়েট করবেন, সেটা তো দুটো গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপে যাবে, আইদার ব্যালেন্স শিটের গ্রুপ অথবা একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের গ্রুপ। ব্যালেন্স শিট বলে কোনো আলটিমেট জিএল অ্যাকাউন্ট হয় না। ব্যালেন্স শিট ইজ নাথিং বাট এ স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। ঠিক আছে, বাট হচ্ছে এখানে প্রফিট অ্যান্ড লসগুলো একটা জিএল অ্যাকাউন্ট হয়, এবং সেটা কিন্তু অবশ্যই আমাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস গ্রুপে থাকে, এবং এটা আমাদেরকে মেনটেন করতে হয়। তো এখন আপনি যদি প্রফিট অ্যান্ড লসের জিএল না থাকে, তাহলে আপনি সেইখানে যে কোনো জিএল যে ক্রিয়েট করতে যাবেন প্রথমেই, মেশিন কী করে জানবে ওটা কোন গ্রুপের হবে? হ্যাঁ, সেই জন্য প্রফিট অ্যান্ড লসের গ্রুপ যদি মেনটেন না থাকে ওই জায়গাটা, তাহলে আপনাকে করতে দেবে না, ওই জায়গাটা অ্যাক্টিভ করতে দেবে না। তো সেই জন্য আপনাকে প্রফিট অ্যান্ড লসের একটা ডামি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে। আর যেহেতু আমরা রিটেন আর্নিং থ্রু দিয়ে প্রফিট অ্যান্ড লস বানাই, আপনি বলেন যে আমি তাহলে প্রফিট অ্যান্ড লসের জিএল বানাবো, কিন্তু প্রফিট অ্যান্ড লস তো ইসেল একটা জিএল, হ্যাঁ, ওটা তো জিএলই। তো ওটা তো জিএল, তো ওটা বানাতে গেলে তো মেশিন আটকে দেবে, কারণ ওটা তো আপনাকে জিএল আপনি তো করতে দেবেন। আপনাকে কী করে জানবে যে আপনি প্রফিট অ্যান্ড লস করছেন? ঠিক আছে, তো সেই না করতে দেবে না। হ্যাঁ, তো সেই জন্যে আমাকে এসএপিতে প্রফিট অ্যান্ড লস দিয়ে প্রফিট অ্যান্ড লস বার করা হয় না, প্রফিট অ্যান্ড লসের কাজটা বার করা হয় রিটার্ন আর্নিং থেকে। ন্যাচারালি রিটার্নিং থেকে যখন বার করবো, তাহলে প্রফিট অ্যান্ড লসের সমস্ত জিএলের ফিগারগুলো রিটার্নিংকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তো সেই জন্যে আমরা এখন একটা দামি প্রফিট অ্যান্ড লস এখন ক্রিয়েট করবো, OB53। চার্ট অফ অ্যাকাউন্টস দিন, কী দিয়েছিলেন, এন্টার। পিএল স্টেটমেন্টটা এখানে এক্স লিখতে হয়, এটা কোনো নিয়ম নেই, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে এসএপি এক্স, এক্স, এক্স। এখানে অ্যাকাউন্টে প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, কারণ এখন তো আপনার কাছে প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্ট নাম্বার নেই। আপনি এন্টার দিয়ে না। সেভ করে বেরিয়ে যেতে পারেন। ঠিক আছে, ধরুন এখন এখানে এন্টার দিলাম, আমি কথা বলছি, এখানে একটা এন্টার দিলাম, এখানে একটা বলছে অ্যাকাউন্ট চাইছে, আমি দিলেন না, এটা ইয়ালো এরার। ইয়ালো এরার মানে হচ্ছে আপনি সামনে এগোতে পারবেন, ওয়ার্নিং। তো আপনি এন্টার মারলেন, ওকে আপনাকে এগোতে দিল, দিয়ে আপনি সেভ করে দিলেন। এইবার যখন আপনার ইয়ার এন্ডের সময়তে বা যে কোনো সময় যখন প্রফিট অ্যান্ড লস অরিজিনালি হবে, তখন যখন বানাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। পিএল যখন বানাবো। যখন পিএল নাম্বারটা বসে তখন পিএল নাম্বারটা বসে দেবেন। আর পিএল নাম্বারটা বসে দেওয়া মানে যে সমস্ত জিএলগুলো পিএল আন্ডারে হবে, সেই পিএল এর নাম জিএলগুলো আলটিমেটলি রিটার্নিংয়ে অ্যাসাইন হয়ে গেল। হুম। বোঝা গেল, ইনকাম এক্সপেন্সের যাই পিএল হ্যাঁ, অ্যাকাউন্ট হবে সে অটোমেটিক অ্যাসাইন হয়ে গেল। ঠিক বোঝা গেল? পিএল এর যেগুলো থাকে আর হ্যাঁ, কি। তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লসের কনসেপ্টটা হচ্ছে রিটার্নিং অ্যাকাউন্ট, এটা দিয়ে করা হয়। ওকে, তাহলে আমাদের আজকে এই যে টোটাল করলাম, এটাকে বলা গ্লোবাল সেটিং, 16খানা স্টেপ। এই স্টেপগুলো একটা ভালো কোম্পানি কোড বানিয়ে নিজে প্র্যাকটিস করুন নেক্সট উইকের আগে, যাতে হয়ে যায়। হুম, হুম। যদি কিছু প্রবলেম হয় নেক্সট উইকের ক্লাসে আমাকে ফার্স্ট ওটা বলবেন, তারপর আমি জেল ক্রিয়েশনের এতে ঢুকবো। অনেক বড় ক্লাস হয়ে গেল, কিন্তু 3.5-3খানা ক্লাসের আলটিমেটলি কাজ কিন্তু দুটো ক্লাসে করে দিলাম। 4টে প্রায়। ঠিক আছে, অতএব সেটা কিন্তু ও আচ্ছা, 3.5টে ক্লাসের কথা বলি। আচ্ছা, মানে আমি সাড়ে বলছি তিনখানা। টপিকগুলোর কথা। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি টপিক তো অনেকগুলো হয়ে গেল, না না, 4টে ওই যে 4টে। 3.5খানা ক্লাসের টপিক আমি করিয়ে দিলাম দুটো ক্লাসের মধ্যে অলমোস্ট। হ্যাঁ স্যার, ঠিক হুম, আছে। হুম। তো এবার এটা প্র্যাকটিস করুন যাতে, কারণ এরপর কিন্তু ক্রমশ চেপে যাবে পরপর। ঠিক আছে, সেটা কিন্তু এখন থেকে প্র্যাকটিস না করলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বলছি ঠিক। ডকুমেন্ট নাম্বার রেঞ্জেসটা। ওটা তো এখন করাতে পারবো না, কারণ ওটা যতক্ষণ না জিএল ক্রিয়েশন তখন করাতে পারবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্য পরে হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আপনার শাড়ি মেটেরিয়ালগুলো পড়ছিলাম আজকে। হুম 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 হুম।
আপনার যে স্টাডি মেটেরিয়ালগুলো পাঠিয়েছিলেন না হুম মেলে, হুম হুম হুম। তো ওগুলো পড়ছিলাম আর কি। আমি একটা বইও মানে পাঠিয়ে দেবো, একটা বইও পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি এটা পড়ছিলাম আর কি, টাইপস অফ প্রজেক্টের যে পিডিএফটা আছে না। হ্যাঁ ওটা পড়ুন, ওটা এখন অতটা বুঝতে পারবেন নাকি জানি না, তবে ওটা ওটা লাস্টের দিকে ডিসকাশন করবো, ঠিক আছে? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি ওটাই পড়ছিলাম, মানে ওটা পড়ে মানে ক্লিয়ারলি বোঝা গেল হুম, ওটা কি সব যে কেমন একদম একটা পরিষ্কার একটা পরিষ্কার লেখা আছে একদম একটা পুরো, হ্যাঁ পরিষ্কার পরিষ্কার একটা লেখা আছে। কনসালটেন্ট হুম, কিভাবে কাজ করছে, একদম কে সেটা কাজ কি ডিউটি টোটাল একটা এভরিথিং সিনারিওটা। পরিষ্কার ক্লিয়ার করা আছে পুরো ওর মধ্যে। হ্যাঁ ওটা পড়ছিলাম। ঠিক আছে, ওকে, গুড নাইট।